ওয়ান্ডাম শিশি নিয়েছিলাম। আমি আবার রিপিট করছি, আমি কত দূর করলাম কাজগুলা। ওয়ান্ডাম শিশি নিয়েছি, ওয়াশ করেছি ডিস্টিল ওয়াটার দিয়ে। করার পর 1 ফোঁটা পরিমাণ যে ডিস্টিল ওয়াটার ছিল, ওই 1 ফোঁটা পরিমাণ ডিস্টিল ওয়াটারের মধ্যে একটা গ্লোবিউলস, পূর্ববর্তী ওষুধের যে ওষুধটা আমি তৈরি করব সেই ওষুধের একটা গ্লোবিউলস আমি ওইটাতে দিলাম। দেওয়ার পর ওই ওয়ান্ডাম ডিস্টিল ওয়াটারের মধ্যে একটা গ্লোবিউলস গলে যাওয়ার পরে সেখানে 99 ফোঁটা আরএস বা রেকটিফাইড স্পিরিট আমি দিলাম। দেওয়ার পরে ডান হাতে ধরে বাম হাতের উপরে সজোরে 100টা ঝাঁকি দিলাম। এরপরে এটা 2/0 লিকুইড ফর্মটা তৈরি হয়েছে। নেক্সট পটেন্সি অর্থাৎ 1/0 আমি নিয়েছিলাম, এখন 2/0 লিকুইড ফর্ম। এটা রোগীতে দেওয়ার উপযোগী নয়, এটা হচ্ছে চেম্বারে রাখার জন্য, মেডিকেটেড করার জন্য, ওষুধ মেডিকেটেড করার জন্য লিকুইড ফর্ম। এই লিকুইড ফর্মটা থেকে আমাকে বড়িতে নিতে হবে। এখন বড়িতে আমরা কি, হ্যানিম্যানের একটি ঘটনা আছে। হ্যানিম্যানের চেম্বারের জীবনে একজন ছাত্র ছিল। ছাত্র এসে চেম্বার সুন্দর পরিচর্যা করত। একদিন একজন রুগী আসছে অনেক পেটে তীব্র ব্যথা নিয়ে আসার পরে হ্যানিম্যান সাহেব সবকিছু শুনে একটা ওষুধ দিলেন। দেওয়ার পরে তার যে ছাত্রটা বললো, ডাক্তার স্যার, এই যে রুগীটা এত কিছু শোনার পর এত কঠিন সমস্যা, আপনি এই এত তাড়াতাড়ি ওষুধ নির্বাচনে কি ওষুধটা দিলেন? বলে যে অর্গানন পড়ো। কিছুক্ষণ পরে ছাত্র আবার বলছে, হ্যানিম্যান স্যার বলছেন যে তুমি অর্গানন পড়ো। ছাত্র তো আগে আসে চেম্বারে, আগে এসে সে হ্যানিম্যান স্যারের রোগীলিপির যে ফাইলটা সেটা বের করছে। বের করার পর দেখে যে ওষুধটা দিয়েছে ক্যামোমিলা, এই সাধারণ ওষুধটা দিয়েছে। দেওয়ার কারণে রোগী সুস্থ। তো হ্যানিম্যান আসার পরে, চেম্বারে আসার পরে ছাত্রটা বলতেছে, স্যার এত কঠিন একটা রোগ, এই ক্যামোমিলা দিলে এটা সেরে গেল। মানে এটা কিউরিসিটি থেকে সে প্রশ্নটা করছে। তুমি জানলা কিভাবে আমি ক্যামোমিলা দিয়েছি? স্যার আপনার ফাইলটা দেখেছি। বা বের হয়ে যাও তুমি এখান থেকে, চেম্বার থেকে বের হয়ে যাও, তুমি কখনো ডাক্তার হতে পারবে না। এটা হ্যানিম্যানের লেজারেটিং এর মধ্যে একটা উদ্ধৃতিতে রয়েছে, অথবা হ্যানিম্যানের ম্যাথমেটিকা পিউরা একটা ওষুধের আলোচনার মধ্যে রয়েছে। এই ঘটনাটা আমরা পড়ে দেখবেন, ক্যামোমিলার এই একটা আলোচনা রয়েছে। তাহলে এটা থেকে কি শিক্ষা? যে আমি রোগী পর্যবেক্ষণ করে যে ওষুধটা দিলাম, সেই ওষুধটা অন্যজন জানলো যে এই রোগে এই ওষুধ, ফিক্সড একটা আইডিয়া যদি হয়ে যায় তাহলে আমরা ভুল পথে পরিচালিত হলাম। আর যদি অর্গানন পড়ি তাহলে আমাদেরকে অর্গাননটা আমাদের রোগী পর্যবেক্ষণ করা শেখাবে, ওষুধ বাছাই করা শেখাবে, রেপার্টরি দেখা শেখাবে, ম্যাথমেটিকা পড়া শেখাবে। সবকিছু শেখাইলে আমি একজন হোমিওপ্যাথ হতে পারবো। আর যদি এটা দেখলাম যে পেটের সমস্যা, তার এরকম করতেছে, কেমন উল্লে দিলে ঠিক হয়ে গেল, রোগ ভিত্তিক হয়ে গেলাম, যেটা হ্যানিম্যান রাগ করেছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এটা আমাদের করা যাবে না। এটা থেকে তাহলে কিভাবে ব্যবহার করবো? এটা হলো টুথপিক দিয়ে ব্যবহার করতে হবে। যদি এটা জমে যায়, গলে যায়, তাহলে আপনার কাছে আর মেডিসিন নাই, এটাই আপনি ব্যবহার করেন। যদি আপনার নির্বাচন ঠিক থাকে, ইনশাল্লাহ 100% কাজ কাজ করবে না এমন কোনো ধারণাই পোষণ করবেন না, কখনোই না, যে এটা গলে গেছে। যদি কালার না চেঞ্জ হয়। এখন হচ্ছে শততমিক ওষুধটা আমরা কিভাবে করব এটাও জেনে নেই। সাপোজ একটা শিশি নিলাম, একটা শিশিতে, এই শিশিতে আমি এটা সাপোজ হচ্ছে পালসেটিলা 30 শক্তি। শততমিক ওষুধ আমরা কিভাবে মেডিকেটেড করবো এটাও আজকে জানিয়ে দিচ্ছি। এই যে গ্লোবিউলস, এই গ্লোবিউলস থেকে আমরা রোগীতে ব্যবহার করব। ডাইরেক্ট যে লিকুইড ফর্ম, স্থূল মাত্রা, এটা আমরা রোগীতে ব্যবহার করব না। এটা হলো স্থূল মাত্রা হবে। যারা করে তারা স্থূল মাত্রা করে, তাদের ধারণা যে সূক্ষ্ম মাত্রায় কাজ করবে না, কিন্তু হোমিওপ্যাথি মূলত সূক্ষ্ম মাত্রাতে দেওয়ার নির্দেশ। 30 শক্তি দিচ্ছেন কখন? যখন অ্যাকিউট কেস, তরুণ রোগ একটা পাওয়ারই ঠিক হয়ে যাবে। এরপরে আপনার দেওয়ার প্রয়োজন হবে 200 শক্তি। যদি ক্রনিক রোগ হয় তাহলে 200 শক্তি দিয়েছেন, 1 ডোজ, 2 ডোজ বা 3 ডোজ দিয়েছেন। এইভাবে আপনারা করতে পারেন। এটা শততমিক ওষুধ। শততমিক যে ওষুধটা আপনি করবেন চেম্বারে রাখার জন্য, সেটা পালসিটিলা 30 হোক, যে কোনো আর্সেনিক, বেলেডোনা, আইকোনাইট, পালসিটিলা, থোজাব, নেটামিউরাথন, যে ওষুধটাই হোক, সেই ওষুধটাই আপনি মেডিকেটেড করে চেম্বারে রাখবেন। ডাইরেক্ট এই যে লিকুইড ফর্মটা খুলে রোগীর জিভে হা করেন, মুখে ঢেলে দেই না, এরকম করবেন না। এটা ওষুধের স্থূল মাত্রা। মহাত্মা হ্যানিম্যান আমাদেরকে এটা নিষেধ করেছেন, আমাদের ওস্তাদ আমাদেরকে নিষেধ করেছেন, আমরা করব না। ব্যাস, আমরা সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করে চমৎকার রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। কারণ মহাত্মা এই যে গ্লোবিউলস, এই গ্লোবিউলস থেকে আমরা রোগীতে ব্যবহার করব। ডাইরেক্ট যে লিকুইড ফর্ম, স্থূল মাত্রা, এটা আমরা রোগীতে ব্যবহার করব না। এটা হলো স্থূল মাত্রা হবে। যারা করে তারা স্থূল মাত্রা করে, তাদের ধারণা যে এই সূক্ষ্ম মাত্রায় কাজ করবে না, কিন্তু হোমিওপ্যাথি মূলত সূক্ষ্ম মাত্রাতে দেওয়ার নির্দেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিওর হোমিওপ্যাথি চেম্বার ম্যানেজমেন্ট কোর্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন।
আজকে আমাদের পোস্ট ছিল 50 সহস্রতমিক ওষুধ কিভাবে শক্তিকৃত করব, অর্থাৎ একটা পটেন্সি থেকে আরেকটা পটেন্সি কিভাবে আমরা তৈরি করব সেই পদ্ধতি নিয়ে আলোচনা এবং প্র্যাকটিক্যাল দেখানো। যে কারণে গুছানোর একটা ব্যাপার ছিল, এই জন্য একটু লেট হয়ে গেছে আর কি। সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা 50 সহস্রতমিক ওষুধের ব্যবহার এর আগেও জেনেছি যে কিভাবে ব্যবহার করব। আমরা সেই জন্য এতটুকু শিশি নিতে পারি অথবা এতটুকু শিশি নিতে পারি। দুই ধরনের শিশিগুলো আমরা নিতে পারি, এটা 60 ml, এটা 100 ml। দুই ধরনের শিশিতে আমরা ওষুধ দিতে পারি। তো এই শিশিতে যদি দেই তাহলে এই শিশিতে গলা পর্যন্ত, অর্থাৎ এই যে এই পর্যন্ত আমরা ডিস্টিল ওয়াটার দিব। ডিস্টিল ওয়াটার দিয়ে এখানে একটা নির্বাচিত ওষুধের একটা গ্লোবিউলস, অনলি ওয়ান গ্লোবিউলস, আমরা যে মেডিসিনটা নির্বাচন করব 50 সহস্রতমিকের, সেই মেডিসিনটার একটা গ্লোবিউলস আমরা এইখানে দেব। দেওয়ার পর এটা শিশিটা ডান হাতে ধরে বাম হাতের উপরে সজোরে এইভাবে 8 থেকে 12টা, ডান হাতে ধরে বাম হাতের উপরে সজোরে 8 থেকে 12টা ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দিয়ে তারপর রোগীকে প্রদান করব। রোগীকে প্রদান করার পর রোগীরা কিভাবে সেবন করবে, এই যে কর্কটা আছে, এই কর্কের আমার একটা আনুমানিক হিসেব থাকতে হবে, যেহেতু বিষয়গুলো ক্লিনিক্যাল। তো এইখানে কত কর্ক ওষুধ রয়েছে, কত কর্ক এখানে ওষুধ রয়েছে আমরা একটা মেপে নিব, বাসায় মেপে নিব। যদি এখানে 15 কর্ক হয় সাপোজ, বা 20 কর্ক হয়, তাহলে ডেইলি 1 ডোজ করে যদি দেই তাহলে এটা 20 দিন খেতে পারবে। আর আমাদের জানা আছে 50 সহস্রতমিকের একটা পটেন্সি 20 দিন পর্যন্ত ভালো ক্রিয়া করবে, অর্থাৎ 15 থেকে 20 দিন পর্যন্ত, 2 থেকে 3 সপ্তাহের মতো বেশ ভালো ক্রিয়া করবে। এরপরে ওই ওষুধটা যখন উপকার করতে থাকে তারপরে নেক্সট পটেন্সি দিতে হবে, পরবর্তী শক্তিটা দিতে হবে। তাহলে যদি ডেইলি 1 ডোজ করে আমরা দেই তাহলে 15 থেকে 20 দিন পর্যন্ত যাবে। আর যদি এটা ডেইলি আমরা 2 ডোজ করে দেই তাহলে 10 দিন যাবে। যদি আমরা হাফ কর্ক করে দেই, এক কর্ককে 2 ভাগ করে, এক কর্ক একদিন খাবে, অর্থাৎ 2 ডোজ করে, সকালে একবার খাবে, রাতে একবার খাবে, 2 ডোজ করে দিলে তাহলে আমার 20 দিনের মধ্যেই যাচ্ছে, 18 থেকে 20 দিন পর্যন্ত যাবে। এইভাবে একটা মেজারমেন্ট করে আমরা রোগীতে ব্যবহার করব। আচ্ছা, 50 সহস্রতমিক ওষুধ আমি ব্যবহার করাটা জানাচ্ছি এই জন্য যে অনেকের 1/0 অথবা 2/0 চেম্বারে আছে, 1/0, 2/0, 3 আছে, 4 আছে, 5টা নাই, কিন্তু রোগীতে এখন 5 দেওয়ার প্রয়োজন, 5/0 দিতে হবে। আমার কাছে যদি না থাকে তাহলে আমি কিভাবে দেব? কিন্তু যদি তৈরির পদ্ধতিটা আমার জানা থাকে, পটেন্টাইজড করার পদ্ধতিটা জানা থাকে, তাহলে আমি সহজে রোগীতে দিতে পারবো। এই জন্য আমরা কিভাবে তৈরি করব, যেমন আজকে একটা মেডিসিন তৈরি করি আমরা। আচ্ছা, ক্যালকিরা কার্ভটা তৈরি করি। ক্যালকিরা কার্ভ 1/0 থেকে 2/0 আমরা তৈরি করব। সেই জন্য আমরা হ্যাপকোর মেডিসিনটা আমরা পটেন্টাইজড করে নেই, দেখি। এই যে মেডিসিন, আর এটা ফুলরাম, এটা ফুলরাম মেডিসিন, এটা থেকে আমি পটেন্টাইজড করব। এটা হলো আরএস প্রয়োজন হবে 50 সহস্রতমিক ওষুধ শক্তি বৃদ্ধি করার জন্য। যদি 1/0 আমার কাছে আছে, 2/0 আমার কাছে নেই, তাহলে এই পটেন্সি থেকে আমি 2/0 কিভাবে তৈরি করব, নিজে কিভাবে তৈরি করব রোগীতে দেওয়ার জন্য, সেই জন্য আমি আরএসটা নিব। আরএসটা নিতে হবে, তারপরে ডিস্টিল ওয়াটারটা নিতে হবে, ডিস্টিল ওয়াটার। তারপরে লাগবে আমার গ্লোবিউলস। এই যে গ্লোবিউলসটা 10 নম্বর গ্লোবিউলস, আমাদের আরিফ কোম্পানির গ্লোবিউলসটা বেশ ভালো, সুন্দর সাইজে, এই গ্লোবিউলসটা নিতে হবে, এটা হলো 10 নম্বর গ্লোবিউলস। তারপরে আমার নিতে হবে হচ্ছে শিশি নিতে হবে, 1 গ্রাম ও 1 গ্রাম অথবা 2 গ্রাম শিশি নিতে পারেন। তো আমি একদম এটা থেকে আমি একটা গ্লোবিউলস নিব। তার আগে শিশিটা, এই যে খালি শিশিটা, আমি 1 গ্রাম খালি শিশিটা নিলাম, সেই শিশিটাকে ওয়াশ করে নিতে হবে, ধৌত করে নিব। এই যে ডিস্টিল ওয়াটার দিয়ে ধৌত করে নিব। ডিস্টিল ওয়াটারটা দিয়ে আমি এই শিশিটা আগে ব্রাশ করে নিয়েছি। এই শিশিগুলো আগে ব্রাশ করে নিতে হবে, কারণ এই শিশিগুলোতে অনেক সময় কাঁচের গুঁড়ি থাকতে পারে। বাই চান্স যদি একটা শিশিতে কাঁচের গুঁড়ি থাকে, আমি ড্রাই ওয়াশ করলাম না, আমি ওই ব্রাশ দিয়ে ওয়াশ করলাম না, তাহলে কাঁচের গুঁড়িটা থাকলে মেডিসিনের সাথে মিশতে পারে। এই জন্য আমি এটা আগে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিব। ব্রাশ করে নেওয়ার পর স্ক্রিন দেখা যাবে না, আজকে স্ক্রিন দেখা যাবে না, আজকে শুধুমাত্র ভিডিওর মাধ্যমেই, হ্যাঁ, আজকে স্ক্রিনে দেখা যাবে না। তো যাই হোক, শিশিটাকে আমরা ওয়াশ করব। ওয়াশ করে
পানিটা ফেলে দিব। ফেলে দেওয়ার পর শিশির গায়ে ফেলে দেওয়ার পর শিশির গায়ে একটু পানি জমে আছে, কিছু পানি জমে থাকবে। জমে থাকার কারণে এইটাতে যদি আমরা একটা গ্লুকোজ দিতে হবে। এই যে যে শিশিটা যেমন 1/0, 1/0 একটা শিশির থেকে আমি একটা গ্লুকোজ দিব। এই যে একটা গ্লোবিউলস আমি শিশিতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা রেখে দিব। আচ্ছা, গ্লোবিউলসটা দেওয়ার পর শিশিতে যখন গ্লোবিউলসটা দিব, দেওয়ার পরে কিছুটা পানি থাকার কারণে কিছুক্ষণের মধ্যে এটা গলে যাবে, পানির সাথে মিশে যাবে, অর্থাৎ 1 ফোঁটা পানি পরিমাণ রইলো থাকার কারণে এই গ্লোবিউলসটা যেটা আছে সেই গ্লোবিউলসটা মিশে যাবে, পানির সাথে মিশে যাবে। এইরকম ভাবে কাত করে রেখে দিতে পারেন টেবিলের মধ্যে, এইভাবে কাত করে আমরা রেখে দিতে পারি, অথবা একটু নাড়াচাড়া করলেই কিছুক্ষণের মধ্যে গলে যাবে। বড়ি আস্ত অবস্থায় থাকাকালীন আরএসটা দেওয়া যাবে না। বড়ি যতক্ষণ আস্ত অবস্থায় থাকবে, আমান অবস্থায় দেখা যাচ্ছে, এই অবস্থায় আরএসটা দেওয়া যাবে না। কারণ দিলে কি হবে, তাহলে দিলে আরএসটা দেওয়ার সাথে সাথে বড়িটা আর সহজে গলবে না। কারণ আরএসটা যদি পিওর আরএস হয়, পিওর আরএসে বড়িটা গলবে না, আর পানি থাকার কারণে পানিতে বড়িটা গলে যাবে। আচ্ছা, আমরা যে গ্লোবিউলসটা দিয়েছিলাম, শিশি দেখা যাচ্ছে এখন? কেউ একজন বলুন প্লিজ। আচ্ছা, আমরা এটাতে একটা গ্লোবিউলস দিয়েছিলাম, ওয়ান গ্লোবিউলস ওয়ান শিশির মধ্যে 1 ড্রপ ডিস্টিল ওয়াটার, 1 ড্রপ ডিস্টিল ওয়াটারের মধ্যে 1 গ্লোবিউলস মেটিগেটেড করলাম, করার পরে বড়িটা গলে গেল। বড়িটা গলে যাওয়ার পর এখানে আমরা 99 ফোঁটা আরএস দিব। মনে রাখবেন 99 ফোঁটা আরএসটা গুনে গুনে 99 ফোঁটা দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 99 ফোঁটা হয়েছে। 99 ফোঁটা আরএসটা নেওয়ার পর আমরা এটা রেখে দিলাম। এরপরে এই শিশিটা কর্কটা আটকিয়ে দেব, সুন্দর করে আটকিয়ে দেব। 99 ফোঁটা আরএস, 1 ফোঁটা ডিস্টিল ওয়াটার, 1 গ্লুকোজ, অর্থাৎ পূর্বের ওষুধের। এবং ক্যাপের মধ্যে আমি নাম লিখে রাখবো, ক্যালকিরিয়া কার্ভ 1/0। 1/0 থেকে আমরা 2/0 করব। 1/0 ফাইল থেকে একটা গ্লোবিউলস আমি নিয়েছি, নেওয়ার পর এখানে 2/0 সিসি, অর্থাৎ ক্যালকিরিয়া কার্ভ এইভাবে, এই যে সি ফুল স্টপ সি, ক্যালকিরিয়া কার্ভ 1/0, যেভাবে আমরা নেক্সট পটেন্সি লিখি সেইভাবে 2/0, অর্থাৎ এটা আমরা 2/0 রেডি করতেছি। 2/0 এটা লিকুইড ফর্ম, এখন আমরা লিকুইড ফর্মটা তৈরি করব। এই শিশিটা আমি ডান হাতে ধরবো, ডান হাতে ধরে বাম হাতের উপরে সজোরে 100টা ঝাঁকি দিতে হবে। শিশিটা ডান হাতে ধরে বাম হাতের উপরে সজোরে 100টা ঝাঁকি দিতে হবে। এখন ঝাঁকিটা হইতে হবে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 160 161 162 163 164 165 166 167 168 169 170 171 172 173 174 175 176 177 178 179 180 181 182 183 184 185 186 187 188 189 190 191 192 193 194 195 196 197 198 199 100 101 102 123 124 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 1
চুরানব্বই, তিরানব্বই, চুরানব্বই, পঁচানব্বই, ছিয়ানব্বই, সাতানব্বই, অষ্টানব্বই, নিরানব্বই, 100। আবদার হয়ে গেছে স্যার, না অভ্যাস আছে ওষুধ রেডি করে। 100টা ঝাঁকি দিলাম। ওয়ান ডাম শিশি নিয়েছিলাম, আমি আবার রিপিট করছি আমি কত দূর করলাম কাজগুলা। ওয়ান ডাম শিশি নিয়েছি, ওয়াশ করেছি ডিস্টিল ওয়াটার দিয়ে, করার পর 1 ফোঁটা পরিমাণ যে ডিস্টিল ওয়াটার ছিল, ওই 1 ফোঁটা পরিমাণ ডিস্টিল ওয়াটারের মধ্যে একটা গ্লোবিউলস, পূর্ববর্তী ওষুধের যে ওষুধটা আমি তৈরি করব সেই ওষুধের একটা গ্লোবিউলস আমি ওইটাতে দিলাম। দেওয়ার পর ওই ওয়ান ডাম ডিস্টিল ওয়াটারের মধ্যে একটা গ্লোবিউলস গলে যাওয়ার পরে সেখানে 99 ফোঁটা আরএস বা রেকটিফাইড স্পিরিট আমি দিলাম। দেওয়ার পরে ডান হাতে ধরে বাম হাতের উপরে সজোরে 100টা ঝাঁকি দিলাম। এরপরে এটা 2/0 লিকুইড ফর্মটা তৈরি হয়েছে। নেক্সট পটেন্সি অর্থাৎ 1/0 আমি নিয়েছিলাম, এখন 2/0 লিকুইড ফর্ম। এটা রোগীতে দেওয়ার উপযোগী নয়, এটা হচ্ছে চেম্বারে রাখার জন্য, মেডিকেটেড করার জন্য, ওষুধ মেডিকেটেড করার জন্য লিকুইড ফর্ম। এই লিকুইড ফর্মটা থেকে আমাকে বড়িতে নিতে হবে। এখন বড়িতে আমরা কিভাবে নিব? এই বড়িতে এইখান থেকে 1 ফোঁটা নিয়ে 500টা বড়িতে মিশাতে হবে, মেডিকেটেড করতে হবে। এটা হলো অর্গাননের নিয়ম। অর্থাৎ যে পটেন্সিটা আমরা লিকুইড ফর্মটা তৈরি করলাম সেটা থেকে আমি ড্রপার দিয়ে 1 ফোঁটা নিয়ে 500টা বড়ির মধ্যে এরকম একটি শিশি নিব। এরকম একটা শিশিতে 500 পিস পরিমাণ বড়ি থাকতে হবে, অর্থাৎ পোস্তদানার মতো, পোস্তদানার সমান 500টা গ্লোবিউলস থাকতে হবে। সেই গ্লোবিউলসের মধ্যে আমি 1 ফোঁটা ওষুধ দিব। আমরা অর্গাননের নিয়ম অনুসারে করে দেখাচ্ছি। এখানে আমি গুনে রেখেছি, এখন তো গোনা সম্ভব না, 500টা বড়ি গোনা সম্ভব না। আর যে সাইজটা দেখতে পারেন একদম ছোট, অর্থাৎ হ্যাপকোর যে বড়ি তার চাইতে 3 গুণ হবে, হ্যাপকোর বড়ির সাইজের চাইতে 3 গুণ বেশি বড় হবে। এটা আরিফ কোম্পানির গ্লোবিউলসটা খুব সুন্দর, খুব এটা বেশি ঝরঝরে থাকে। এই গ্লোবিউলসটাতে যদি আপনারা ওষুধ তৈরি করেন তাহলে বেশ ঝরঝরে থাকবে। আচ্ছা, প্রয়োজনে মানে এইটাই ব্যবহার করতে হবে। শততমিকের ক্ষেত্রে আপনারা 20 নাম্বার গ্লোবিউলস ব্যবহার করতে পারেন। শততমিকের ক্ষেত্রে যখন চেম্বারে ওষুধ রাখবেন সংরক্ষণ করে, সেই জন্য আপনারা 20 নাম্বার রাখতে পারেন। আর 50 শততমিকে অবশ্যই 10 নাম্বারটাই ব্যবহার করতে হবে। মতে হ্যানিম্যান বলছেন পোস্তদানার সমান। পোস্তদানা হচ্ছে এর চাইতে একটু ছোট, যেটা হ্যাপকোর বড়িটা সেটা পোস্তদানার সমান, কিন্তু ওই রকম বড়ি আমাদের বাংলাদেশে হয় না। আমাদের বাংলাদেশে হয় আরিফ কোম্পানির এইটাই একটু বড় সাইজের বড়িটা। হ্যাঁ, এটাই অ্যাভেলেবেল পাওয়া যায়, আর কোনোটা পাওয়া যায় না। তো যাই হোক, এখানে 500 ফোঁটা পরিমাণ রয়েছে, আমি এটা থেকে 1 ফোঁটা দিয়ে দিব। এখান থেকে আমি 1 ফোঁটা দিয়ে দিব। এক ফোঁটাতে বাকিটুকু আমরা রেখে দিলাম। আর এই ড্রপারটা অন্য কোনো ওষুধের মধ্যে ব্যবহার করা যাবে না, এটা একদম ফেলে দিতে হবে। এটা একদম ফেলে দিতে হবে, আর কোনোটাই ব্যবহার করা যাবে না। এখন আমি যেটা থেকে নিয়েছিলাম ওইটা আমি রেখে দিলাম, এই যে। আর যে শিশিতে আমি ঢাললাম 1 ফোঁটা নিলাম, ওইটা আমি আলতো করে মিশাইতে হবে। এই যে দেখেন একটু লেগে আছে, কিছু বড়ি লেগে আছে শিশির গায়ে, অর্থাৎ ওইটাতে ভিজেছে। এখন এটা আমি মিশাবো, কিভাবে মিশাবো? এখন এটা একদম এইভাবে ঝাঁকাবো না, এইভাবে ঝাঁকাইলে বড়ির যে সাদা অংশটা আছে সেটা শিশির দেয়ালে ভিতরে সাদা হয়ে যাবে শিশিটা। এই জন্য আলতো করে প্রত্যেকটা বড়ি আমার ভিজাইতে হবে, যাতে প্রত্যেকটা বড়ি ওষুধ সিক্ত হয়ে যায়। এভাবে আলতো করে করে নাড়াইতে হবে। যখন দেখবেন এটা প্রত্যেকটা বড়ি ভিজছে কিনা, এটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, কিভাবে বুঝতে পারবেন যে প্রতিটা বড়ি ভিজে গিয়েছে? অর্থাৎ সবগুলো বড়ি দেখবেন দেয়ালের গায়ে উপরে লেগে আছে, এই যে এটা কিন্তু ছেড়ে যাচ্ছে না, দেয়ালের গায়ে লেগে আছে, তার মানে এটা ভিজে গেছে বলে লেগে আছে। এখন আমি টুকা দিলে আবার নিচের দিকে নেমে যাবে, এই যে এইভাবে প্রত্যেকটা বড়ি আমার ওষুধ সিক্ত হয়ে যাবে। এভাবে আলতো করে নাড়াইতে হবে, একটু উপরে নিচে দিব, আলতো করে নাড়াবো যাতে শিশির মধ্যে সাদাটে না হয়ে যায়, তাহলে দেখতে খারাপ লাগবে। এই যে প্রত্যেকটা বড়ি, এই যে দেখেন এটা নিচ দিকে পড়তেছে না, মানে এটা ভিজে গেছে। ভেজার কারণে, ওষুধে ভেজার কারণে শিশির দেয়ালে লেগে আছে, আবার এটা উপর করলে উপর থেকে লেগে আছে। এখন এটা টুকা দিলে সবগুলাই একদম নিচে চলে আসবে। এইটা
কয়েক মিনিট ধরে এই প্রসেসটা আমরা করব, যাতে একটা বড়িও ওষুধ সিক্ত হতে বাদ না থাকে। যে কোনো বড়ি যদি বাদ থাকে সেটা যদি আপনি রোগীতে ব্যবহার করেন তাহলে রেজাল্ট কিন্তু পাবেন না। ঠিক আছে, এই জন্য খুব সতর্কতার সাথে ওষুধের কাজগুলো করতে হবে। মানুষের জীবনের প্রণাম প্রশ্ন এখানে। এই জন্য ওষুধের কাজ যখন করবেন সেটার জায়গায় মোবাইল অথবা কারোর সাথে কথা বলা, গল্প করা, কোনো বই পড়া, এটার ফাঁকে ওষুধের কাজগুলো করা যাবে না। ওষুধের কাজ একদম 100% মনোযোগী, 99% না। যে ছেলে 99% ভালো, 1% খারাপ, ওই 1% খারাপ হওয়া যাবে না। ঠিক আছে, এই যে প্রত্যেকটা বড়ি যখন আমি মিশাইলাম, মিশানোর পরে যদি এরপরে দেখা যায় বড়িগুলো ভেজা রয়ে গেছে, এখন এই ভেজাটা যাতে না থাকে সেই জন্য মহাত্মা হ্যানিম্যানের পরামর্শ যে এটা ব্লটিং পেপারে ছড়িয়ে দিতে হবে। ব্লটিং পেপার আমি অনেক জায়গায় খুঁজেছি, পাইনি ব্লটিং পেপারটা। সেজন্য আমি টিস্যু পেপারটা ব্যবহার করতে চাচ্ছি। অনেকে বলে টিস্যু পেপারে কেমিক্যাল আছে, তাহলে ব্লটিং পেপার কি দিয়ে বানায়? কেমিক্যাল ছাড়া কি বানানো সম্ভব কোনোটা? আচ্ছা, চুষ কাগজ আর কি, কাগজ বলতেই কোনো না কোনো কেমিক্যাল দিয়ে বানায়। আর আমি এটাতে চুষ কাগজের পরিবর্তে আপাতত ইটা ব্যবহার করতেছি। সবসময় টিস্যু ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবো আমরা, যে এই যে টিস্যু পেপারটা নিয়েছি এতটুকু সাইজে নিতে পারি। টিস্যু পেপারটা কোনো ঘ্রাণ থাকা যাবে না, কোনো ঘ্রাণ বা পারফিউম থাকা যাবে না। টিস্যু পেপার কোনো কালার থাকা যাবে না, যেটা লাল কালার, গোলাপি কালার, পিঙ্ক কালার, এটা কিন্তু থাকা যাবে না। ঠিক আছে, কালার থাকলে আপনার ওষুধের কালার ডিসকালার হয়ে যাবে। আর সাদা পারফিউম ছাড়া এই টিস্যুটা আমি ব্যবহার করতেছি। টিস্যুটা কিভাবে আমরা দিব? প্রথমে একটা ভাঁজ করলাম, একটা ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ করলাম। ভাঁজ করার পরে টিস্যুটা এখানে গোল রাউন্ডের মতো করব। এই যে গোল রাউন্ডের মতো করে পেঁচিয়ে নিব, রোল করে নিব। এই যে সুন্দর রোল করে নিলাম। নেওয়ার পর এটা আমি এই ক্যাপের মধ্যে দিব। এই যে ক্যাপের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেই ক্যাপ সমেত যে টিস্যুটা সেটা আমি প্রবেশ করিয়ে দিলাম। এই যে এটা দিয়ে উপর করে ঝাঁকি দিতে হবে, যাতে টিস্যুর চারপাশে বড়িটা লেগে থাকে। টিস্যুর চারপাশে বড়িটা লেগে থাকতে হবে, তাতে অতিরিক্ত যে মেডিসিনটা শিশির বড়ির মধ্যে ছিল, ভেজা ভেজা ভাবটা ছিল, সেই ভেজা ভাবটা যাতে টিস্যু নিয়ে নেয়, চষে নেয়, সেই জন্য আমি টিস্যুটা দিয়েছি। এখন টিস্যুটা কিছুক্ষণ থাকলেই দেখা যাবে বড়িটা একদম ঝরঝরা হয়ে গেছে। এরপর এর ফাঁকে আমরা আরেকটু জেনে নেই এই 50 ওষুধ আমরা কিভাবে ব্যবহার করব। এর আগেও যেহেতু বলেছি, হয়তো অনেকে ছিল না, তো যাই হোক, কিভাবে আমরা রোগীতে ব্যবহার করব। আচ্ছা, এই যে 100 মিলি শিশিটা, এই 100 মিলি শিশিটা, এই শিশিটা আগে ওয়াশ করে নিব, ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিব। এই শিশিটা ওয়াশ করার পরে এখানে আমি দেখাচ্ছি, এটা ফ্রেশ ডিস্টিল ওয়াটার, এটা দিয়ে শিশিটাকে ওয়াশ করে নিব। যত ভালো শিশি থাকুক আমরা আগে ওয়াশ করে নিব, ওয়াশ করার পরে আমরা ব্যবহার করব। এই যে একটু পানি দিয়ে ওয়াশ করে নিব, যাতে ময়লাটা থাকলেও সেটা চলে যায়। এরপরে এটাতে আমরা গলা পর্যন্ত ডিস্টিল ওয়াটার দিয়ে দিব। এতটুকু পরিমাণ আমরা দিয়ে দিলাম। এতটুকু পরিমাণ দেওয়ার পরে এখানে আমরা নির্বাচিত ওষুধের, যে ওষুধটা রোগীর জন্য নির্বাচন করেছি, সেই নির্বাচিত ওষুধের 1 গ্লোবিউলস এখানে দিয়ে দিব। নির্বাচিত ওষুধের একটা গ্লোবিউলস এই বোতলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে বোতলের মুখটা আটকিয়ে দেব একদম। বোতলের মুখটা আটকিয়ে দিলাম। বড়িটা যেহেতু একটা আছে, এখন যে ওষুধটা আপনি নির্বাচন করেছেন সেই ওষুধের একটা গ্লোবিউলস দিবেন। 2টা গ্লোবিউলস দেওয়ার কোনো দরকার নেই। অনেকে বলে 2টা বা 3টা 4টা, কোনো দরকার নেই। একটা গ্লোবিউলসই যেখানে কাজ করে সেখানে 2টা 3টা গ্লোবিউলস কিসের জন্য দরকার? সেই জন্য আমরা একটা গ্লোবিউলসে ব্যবহার করবো। 10 নাম্বার গ্লোবিউলসের একটা গ্লোবিউলসে আমরা ডিস্টিল ওয়াটারে দিয়ে দিব, অথবা যে ওষুধটা আমি নির্বাচন করেছি সেই ওষুধের একটা গ্লোবিউলস, 50 হলে একটা গ্লোবিউলস এনাফ, এখানে দিয়ে দিব। দেওয়ার পরে বড়িটা গলে যাবে কিছুক্ষণের মধ্যে, 2-3 মিনিটের মধ্যে বড়িটা গলে যাবে। যেহেতু ডিস্টিল ওয়াটারের মধ্যে সুগারের যে বড়িটা, সেই বড়িটা দেওয়া হয়েছে ওষুধ সমেত, সেটা গলার পরে ডান হাতে আমরা এইভাবে ধরবো, ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে
অর্থাৎ হাতটা বরাবর রাখবো, এই কোনই বরাবর হাতটা রাখবো, তারপর ডান হাতে এইভাবে শক্ত করে ধরবো, ধরার পরে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা 8 থেকে 12টা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 8 থেকে 12টা শক্ত করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ঝাঁকি দেবো। অর্থাৎ এই বাম হাতটা স্থিতিস্থাপক হওয়া যাবে না, যে ঝাঁকি দিলাম হাতটা নিচের দিকে দেবে গেল না, এরকম যাতে না হয়, হাতটা যাতে স্থির থাকে এরকম। এভাবে 12টা ঝাঁকি দেওয়ার পর আমরা রুগীতে প্রয়োগ করব। এখন রুগীতে কিভাবে প্রয়োগ করব, মনে করেন আপনি একটা হিসেব করবেন যে এখানে কয়শো ফোঁটা ওষুধ হবে অথবা কত মুখা ওষুধ হবে, দুইটার একটা যে কোনোটা করতে পারেন। এইটা থেকে যদি আপনি ডেইলি 1 ডোজ করে দেন, যদি আপনি সালফার নির্বাচন করেন, তাহলে খেয়াল রাখতে হবে সালফারটা শুধুমাত্র সকালে বাসি পেটে দেওয়া যাবে, অন্য কোনো সময় সালফার দেওয়া যাবে না, দিলে রোগীর ক্ষতি হবে। এই ক্ষতিটা আগের কোনো একজন পূর্ববর্তী ডাক্তার, আমাদের উত্তরাধিকার ডাক্তাররা, তারা এইভাবে ব্যবহার করেছে, সালফার সকালে বাসি পেট চালানোর সময় ব্যবহার করেছে, ব্যবহার করে ক্ষতির সম্মুখীন হয়েছে, তারপর আমাদেরকে বইয়ের মধ্যে পরামর্শ দিয়েছে যাতে আমরা ব্যবহার করে ক্ষতির সম্মুখীন না হই। এই জন্য সালফার মেডিসিনটার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করবো, সকালে বাসি পেট ছাড়া অন্য কোনো সময় আমরা দিব না। সাপোজ আমরা বেলেডোনা ওষুধটা দিব, রোগীর রোগটা হলো অ্যাকিউট রোগ, তরুণ রোগ, কারণ আমরা জেনেছি এর আগে যে তরুণ রোগে জীবনী শক্তি খুব পর্যদস্ত অবস্থায় থাকে। এই জন্য তখন ডোজটা দিতে হবে ঘন ঘন, ঘন ঘন বলতে 2 ঘন্টা পর পর, 3 ঘন্টা পর পর, 4 ঘন্টা পর পর এরকমও দেওয়ার প্রয়োজন হয়। তখন আমরা একটা মেজারমেন্ট করব, এখান থেকে যদি 10 ফোঁটা করে ওষুধ 2 চামচ পানিতে মিশিয়ে খেতে দেওয়া হয়, তাহলে দিনে 6-10 60 ফোঁটা যাবে, এটা থেকে 60 ফোঁটা প্রতিদিন যাবে। যদি এখানে 500 ফোঁটা বা 600 ফোঁটা ওষুধ হয়, যদি 600 ফোঁটা ওষুধ হয় এখানে, তাহলে দিনে যদি 60 ফোঁটা করে যায়, তাহলে 10 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই শিশু ওষুধটুকু 10 দিনে শেষ হয়ে যাবে। আর অ্যাকিউট ডিজিজ সাধারণত 5-7 দিন বা 10 দিন এর মধ্যে ঠিক হয়ে যায়। অ্যাকিউট ডিজিজ প্রথম থেকেই কমতে শুরু করে, 8-10 দিনের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা 10 দিনের জন্য দিলাম। এখন যদি 10 ফোঁটার জায়গায় আমরা যদি প্রত্যাশা করি 8 দিনের মধ্যে শেষ হয়ে যাক বা 7 দিনের মধ্যে শেষ হয়ে যাক, তাহলে ফোঁটার একটু পরিমাণ বাড়িয়ে দিলেই হবে। আবার যদি আমরা মনে করি যে 100 মিলিতে দিয়েছিলাম, আর একটু বেশি বড় শিশিতে দেই, 200 মিলি শিশিতে দেই, সেই ক্ষেত্রে আবার 10 দিনের জায়গায় 20 দিন সেবন করতে পারবে যদি ঘন ঘন সেবন করে। এখন যদি দেখা যায় যে ডেলিভারি কেজের রোগী, সাপোজ ডেলিভারি কেজের রোগীতে আরো ঘন ঘন দেওয়ার প্রয়োজন হয়, কেমন 5 মিনিট 10 মিনিট পর পর অন্তর অন্তর দেওয়ার প্রয়োজন হয় ওষুধ, সেই ক্ষেত্রে অবশ্যই 50 সহস্রতমিকটা অগ্রগামী। আমরা সবসময় মাথা রাখবো এই ক্ষেত্রে 50 সহস্রতমিকটা খুবই অগ্রগামী, খুবই সুবিধা। 50 সহস্রতমিক ওষুধ আপনি ঘন ঘন পরিবর্তন করতে পারেন, ওষুধ রিপিটেশন ঘন ঘন করতে পারেন, ডোজটা কি ঘন ঘন দিতে পারেন। সেই জন্য আপনি সাপোজ ডেলিভারি কেস বেলেডোনা নির্বাচন করেছেন, অথবা পালসিটিলা, অথবা ইপিকাক, অথবা নাক্সভমিকা, অথবা ক্যামোমিলা, অথবা কলোফাইলাম, যে ওষুধটা আপনি নির্বাচন করেছেন রোগীর সিমটোম্যাটিক লক্ষণ অনুসারে। এখন এই ওষুধটা আমি রোগীকে দিলাম, দেওয়ার পর 1 নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বারে অমুক ওষুধ, আচ্ছা ঠিক আছে, এটা থেকে 10 ফোঁটা করে 2 ঘন্টা পর 10 মিনিট পর পর রোগী সেবন করতে পারে। যদি অ্যাকিউটনেস বেশি থাকে, ব্যথা তীব্র থাকে, চিরিকপাড়া ব্যথা থাকে, ব্যথা হঠাৎ করে আসতেছে হঠাৎ করে যাইতেছে, এবং সমস্ত ব্যথা যদি একদিকে ধাবিত হয়, কেন্দ্রবিন্দুর দিকে ধাবিত হয়, তাহলে এই পেইনে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি ফলস পেইন হয়, তাহলে কলোফেলাম মেডিসিন তো জানা আছে। তো 10 মিনিট পর পর আমরা ওষুধ রোগীকে ডোজ দিতে পারি, ইভেন 5 মিনিট পর পর আমরা দিতে পারি, রোগীর অবস্থার উপর ডিপেন্ড করে, অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তো এইভাবে আমরা 50 সহস্রতমিক রোগীতে অ্যাপ্লাই করবো। এখন চর্মরোগের রোগী, সাপোজ একজন চর্মরোগের রোগী আসছে, সেই রোগীতে আমরা ডেইলি সকালে 1 ডোজ করে দিতে পারি। এই শিশির ওষুধ যদি এখানে 20 মুখা ওষুধ হয়, যে এটার মধ্যে 20 মুখা ওষুধ হবে, তাহলে ডেইলি সকালে বাসি পেটে যদি 1 মুখা করে ওষুধ 2 চামচ পানিতে মিশিয়ে রোগী সেবন করে, তাহলে 20 দিনে 20 মুখা শেষ হয়ে যাবে। আর একটা পাওয়ার, আমরা জানি যে 50 সহস্রতমিকের একটা পাওয়ার 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো ক্রিয়া করে, তাহলে 20 দিনের মধ্যে ওষুধ শেষ হয়ে গেল, ওষুধের ক্রিয়াটাও শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে 21 দিনের মাথা রোগী আসছে, রোগীর অবস্থা ভালোর দিকে, তাহলে আমরা নেক্সট পটেন্সি যেটা সালফার 1 দিয়েছিলাম, সালফার 2 দিব, মার্কসল 1/0 দিয়েছিলাম, মার্কসল 2/0 দিব। এখন আমাদের 2/0 দরকার, কিন্তু 2/0 হাতের নাগালে নাই, তাহলে আমি তাৎক্ষণিক বানিয়ে নিতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যেটা তৈরি করলাম, এটা হচ্ছে মূলটা আমি তৈরি করে এখানে রেখেছিলাম, এই যে এই টিস্যুটা ফেলে দিতে হবে, এই যে টিস্যুটা, এটা রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে।
এখন আমরা দেখব বড়িগুলো ঝরঝরে হয়েছে কি না। আর এটা যে আমরা তৈরি করলাম এটা 2/0। ক্যালকুলেটর কাপ 2/0। এই যে এটা হচ্ছে ক্যালকুলেটর কাপ 2/0 হচ্ছে লিকুইড ফর্ম, যেটা 100টা ঝাঁকি দিয়ে আমরা তৈরি করেছি। এটা হলো 500 বড়িতে 1 ফোঁটা সিক্ত করেছি। এখন এটা হলো 2/0, 2/0 রোগীতে ব্যবহার উপযোগী ফর্ম এটা। এখন এটা 500 বড়ি আছে এখানে। এই যে বড়িগুলো সবগুলো ঝরঝরে হয়ে গেছে। এই যে এখন বড়িগুলো এই যে একটা বড়িও আর উপরে থাকতেছে না, সবগুলো দেয়ালে বড়ির শিশির দেয়ালে আর কোনো বড়ি লেগে থাকতেছে না। যে কারণেই আমরা বুঝতে পারলাম যে শিশির বড়িগুলো সবগুলো উৎসিক্ত হয়েছিল এবং ড্রাইও হয়েছে, শুষ্কও হয়েছে। এই শুষ্ক বড়িগুলো আপনি যদি রেখে দেন এখন দীর্ঘদিন এটা ভালো থাকবে, এটা সহজে গলবে না। আর আমরা যে আরএসটা ব্যবহার করেছি এই আরএস এর মান যদি ভালো হয়, আরএসটা যদি 98% বা 95% থেকে 98% অথবা 100% যদি পিওর হয়, তাহলে এটা দিয়ে আমরা যখন ওষুধ পটেন্টাইজড করব সেই বড়িগুলো সহজে গলবে না। বড়িটা গলে কি কারণে? এই আরএস এর মধ্যে যদি 70%, 75% বা 80%, 90% এর নিচে যদি থাকে আরএস এবং পানি এর অনুপাত যদি হয় 90%, তাহলে এটা দিয়ে আপনি ওষুধ মেডিকেটেড করলে বড়িটা ভালো থাকবে না, বড়িটা গলে যাবে, জমে যাবে, একটার সাথে আরেকটা লেগে যাবে, আস্তে আস্তে গলতে থাকবে, তারপর পানির পতা হয়ে যাবে। আর গলে গেলেও কোনো সমস্যা নাই, গলে গেলেও যদি বড়িটা গলেও যায় তাহলেও কাজ করবে, ওষুধের যে গুণাগুণ সেটা অক্ষুণ্ণ থাকবে। এটা থেকে তাহলে কিভাবে ব্যবহার করবো? এটা হলো টুথপিক দিয়ে ব্যবহার করতে হবে। যদি এটা জমে যায়, গলে যায়, তাহলে আপনার কাছে আর মেডিসিন নাই, এটাই আপনি ব্যবহার করেন। যদি আপনার নির্বাচন ঠিক থাকে ইনশাল্লাহ 100% কাজ করবেই করবে। কাজ করবে না এমন কোনো ধারণাই পোষণ করবেন না, কখনোই না, যে এটা গলে গেছে। যদি কালার না চেঞ্জ হয়, কালার সাদা ছিল একটু হলদে ভাব আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কারণ চিনি কালারটা আস্তে আস্তে একটু হয়। এখন যেগুলো চকচকা কালার আছে এটা আস্তে আস্তে একটু ডিপ হবে, কালার একটু ডিপ হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। এটা থেকে যদি দেখা যায় লালচে কালার হয়ে গেছে তাহলে আর ব্যবহার করবেন না, অন্য মেডিসিন নিয়ে নেবেন, অন্য পাওয়ার তৈরি করে নেবেন অথবা ক্রয় করে নেবেন। আর যদি না লাল হয়, একটু হলুদ ভাব হয়, তাহলেও কোনো সমস্যা নেই। এটা চিনি এরকম কালার, হালকা কালার, হালকা বাদামি বা হলুদ কালার আসতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। আর যদি সাদা থাকে তাহলে তো বেশ ভালো। আর এটা থেকে আমরা এইভাবে ব্যবহার করবো। যদি গলে যায় তাহলে টুথপিক দিয়ে, টুথপিকের অগ্রভাগে যতটুকু মেডিসিন আছে অতটুকু মেডিসিন আমরা ডিস্টিল ওয়াটারে মিশিয়ে 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে তারপর রোগীকে প্রদান করব। এখন রোগীরা 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে আমি রোগীকে দিলাম, দেওয়ার পর রোগীর সমস্যাটা বেড়ে গেল। যদি বেড়ে যায় তাহলে কতটুকু বেড়েছে? চর্মরোগ ভেতরে ছিল, বের হয়েছে, বহির্মুখী হয়েছে, এটা রোগের আউটফ্লাক্স, এটা কোনো বেড়ে যাওয়া নয়, এটা রোগের বহির্মুখী, অর্থাৎ এটা রোগের আউটফ্লাক্স। এইভাবেই রোগটা ভেতর থেকে বাহিরের দিকে, যেটা হেরিং এর ল অফ কিওর, এটা আমরা জানলেই তখন আমাদের মাথায় চলে আসবে না এটা তো রোগ বৃদ্ধি না, এটা হচ্ছে রোগের আউটফ্লাক্স, রোগটা দেহ থেকে যে বিতাড়িত হচ্ছে সেটার একটা লক্ষণ। তাহলে আলহামদুলিল্লাহ ভালো, ওষুধ চলমান, ওষুধ চলবে। যদি রোগী এতে সন্তুষ্ট না হয় তাহলে তাকে প্লাসিবো দিয়ে দিব, স্যাকলেক দিয়ে দিব বা এসএল দিয়ে দিব, এটা দিয়ে দিব, কিন্তু আলাদা কোনো ওষুধ চেঞ্জ করার দরকার নাই। যদি আমরা ওষুধ চেঞ্জ করি তাহলে এই রোগীর আরোগ্যে বাধার সম্মুখীন হইলো, আরোগ্যটা আরো হবে, দীর্ঘায়িত হবে। আচ্ছা, এটা হলো আমরা তৈরি করলাম মূল মেডিসিন থেকে লিকুইড ফর্মটা তৈরি করলাম। সংক্ষেপে যেমন বলি, একটা গ্লোবিউস 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারে গালিয়ে 99 ফোঁটা আরএস দিয়ে 100টা ঝাঁকি দিলাম, ঝাঁকি দিয়ে লিকুইড ফর্মটা তৈরি করলাম। এরপরে এই লিকুইড ফর্ম থেকে 1 ফোঁটা নিয়ে মেডিসিন নিয়ে 500 ফোঁটা বড়ির মধ্যে দিলাম, দেওয়ার পরে 500টা বড়ি আমি ওষুধ সিক্ত করলাম। ওষুধ সিক্ত করার পরে এটাতে সুন্দর করে লেবেল লিখে রাখবো যে এটা হলো ক্যালকুলেটর 2/0, 1/0 থেকে আমি 2/0 করলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এই মেডিসিনটা তৈরি করতে যদি 100% সতর্কতা অবলম্বন না করে তাহলে ভুল হতে পারে। ভুল হলে সেই ড্রাইভার কিন্তু অন্যজনের না, সেটা নিজেরই। হ্যাঁ, আপনার হাতে 1 ফোঁটা 2 ফোঁটা লেগে গেল মেডিসিন তৈরি করার সময়, ওই হাত দিয়ে আবার আরেকটা মেডিসিন ধরলেন, তাহলে কিন্তু ওষুধের বিশুদ্ধতা আপনার বজায় থাকবে না, ঠিক আছে? কারণ দুইটা মেডিসিন মিশ্র হয়ে যাবে, যৌগিক হয়ে যাবে, যেটা প্যাটেন্টের ক্ষেত্রে হয়ে থাকে। 3-4টা ওষুধ মিশ্রণ করে একত্র করে একটা নতুন মেডিসিন তৈরি করে, যেটা ককটেল হয়ে যায়। আচ্ছা, এইটা হলো 50 সহস্রাত্মক ওষুধ আমরা একটা থেকে আরেকটা পটেন্সিতে তৈরি করলাম, রোগীতে ব্যবহার করলাম।
রোগীতে ব্যবহার করে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন, যদি আপনার নির্বাচনটা ঠিক থাকে, ওষুধের নির্বাচন ঠিক থাকে। এখন হচ্ছে শততমিক ওষুধটা আমরা কিভাবে করব এটাও জেনে নেই। সাপোজ একটা শিশি নিলাম, একটা শিশিতে, এই শিশিতে আমি, এটা সাপোজ হচ্ছে পালসেটিলা, পালসেটিলা 30 শক্তি। শততমিক ওষুধ আমরা কিভাবে মেডিকেটেড করবো এটাও আজকে জানিয়ে দিচ্ছি। শততমিক ওষুধে এটা পালসেটিলা 30 শক্তির ওষুধ আমি কিভাবে বড়িতে সংরক্ষণ করব। তো এই জায়গায় আমি বড়িটা নিয়ে নিব। এখানে হাফ গ্রাম পরিমাণ 20 নাম্বার বড়ি নিতে পারেন। শততমিকের ক্ষেত্রে আপনি 20 নাম্বার গ্লোবিউলসটাই নিতে পারেন, 10 নাম্বার নেওয়ার প্রয়োজন নেই। আর যদি নেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো, যদি 10 নাম্বার গ্লোবিউলস কেউ ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নাই। এটাতে হাফ গ্রাম পরিমাণ 20 নাম্বার গ্লোবিউলস নিয়ে নিব। নেওয়ার পরে আমি লেবেল করব পালসেটিলা 30। পালসেটিলা 30, যেহেতু আমি পালসেটিলা 30 থেকে মেডিকেটেড করব, সাপোজ আমি ধরছি এটা পালসেটিলা 30। এখন এটাতে হাফ গ্রাম পরিমাণ বড়ি নেওয়ার পরে এটা থেকে আমি দেখাচ্ছি, সাপোজ আমি 20 নাম্বার বড়িটা ভরতেছি। এতটুকু পরিমাণ হাফ গ্রাম পরিমাণ নিয়ে নিব বড়ি। নেওয়ার পরে লেবেল করব পালসেটিলা 30/0। এখানে 2 ফোঁটা বা 3 ফোঁটা, 2 ফোঁটা বা 3 ফোঁটা পালসেটিলা 30-এর লিকুইড ফর্মটা দিলাম। 1 2 3 ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে পালসেটিলা 30-এর যে ফাইলটা থাকবে সেটা আমি আটকে, ভালো করে আটকে রেখে দেবেন। এটা টাইট করে দিবেন। টাইট না করলে যদি লুজ থাকে তাহলে উড়ে যাবে, কিন্তু মেডিসিন চোরে নিয়ে যাবে। ঠিক আছে, বাতাস হলো চোর, সেই চোরে কিন্তু নিয়ে যাবে যদি টাইট না দেন। অনেকে দেখবেন যে চেম্বারে এরকম একটু লুজ আছে আর টাইট দেন নাই, মনে নাই, তাহলে দেখবেন মেডিসিন একদম তলায় একদম খালি হয়ে আছে। আমার এরকমও হয়েছে, আমার ওস্তাদেরও হয়েছে। অনেক সময় টাইট দিতে মনে না থাকার কারণে দেখা গেছে যে ওষুধ উড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমি লেবেল করেছি পালসেটিলা 30। এরপরে এটা মেডিকেটেড করতে হবে। এটা মেডিকেটেড কিভাবে, এই যে হালকা করে আলতো করে এইভাবে নাড়তে হবে। আলতো করে এইভাবে নেড়ে, একদম ঝাঁকি দেওয়া যাবে না। সাপোজ আমি শিশিতে নিয়ে একবারে এইরকম ঝাঁকি দেয়, আমি অনেক দোকানে দেখেছি এইরকম ঝাঁকি দিতে থাকে, সমানে ঝাঁকি দিতে থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে হাফ গ্রাম পরিমাণ আমি বড়িটা নিয়েছি না, এখানে কিন্তু ফুল ড্রাম নেওয়া যাবে না। অনেকে চালাকি করে যে দোকানে গিয়ে আমাকে ফুল ড্রাম দেন। ফুল ড্রাম যদি দেওয়া হয় তাহলে অনেক বড়িটা নিচ পর্যন্ত আসে না, গ্লোবিউলসে আসে না, গ্লোবিউলসটা ঝাঁকানো হয় না অনেক সময়, কারণ বড়িটা ফুল থাকার কারণে সবগুলা বড়িতে ঝাঁকি লাগবে না। তাহলে আপনারই লস। বলবেন যে হাফ গ্রামের মধ্যে আপনি 2 ফোঁটা বা 3 ফোঁটা মেডিসিন দেন, এনাফ। এখন দেওয়ার পরে হালকা করে আলতো করে এইভাবে সবগুলা বড়ি যাতে এখন উপর নিচে করে হালকা করে ঝাঁকতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ঝাঁকবেন। তাহলে এক একজনের টেকনিক তো আসলে এক এক রকম। আমি এইভাবে ঝাঁকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আপনিও করতে পারেন, দেখতে পারেন। এখন আপনি যদি এই বড়িটা ভালো রেখে অন্যভাবে প্রসেস করে মিশাইতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ স্বাগতম, কোনো সমস্যা নাই। আমি এভাবে করে দেখেছি যে শিশিটাও চকচকে থাকে, বড়িটাও সুন্দর মেডিকেটেড হয়ে যায়। এখন প্রত্যেকটা বড়ি এই যে এরকম নাড়াইলে দেখবেন যে লেগে লেগে আছে, একটার সাথে আরেকটা লেগে আছে, তার মানে প্রত্যেকটা বড়ি ওষুধ সিক্ত হয়েছে, ভিজে গিয়েছে, ভিজার কারণে একটা আরেকটার সাথে লেগে আছে। দেখেন আমি এই যে দেখাচ্ছি, এই যে বড়িগুলা এটা কিন্তু লেগে আছে একটার সাথে আরেকটা। আর যেগুলো লাগার মতো জায়গা পাচ্ছে না, ওইটা মাঝখানে গড়াগড়ি করতেছে মতো। হ্যাঁ, এই যে প্রত্যেকটা। আবার যখন আপনি জোরে করে টোকা দিবেন তাহলে দেখবেন যে সবগুলো বড়ি নিচের দিকে চলে গেছে। বড়িটা শিশিটা একদম চকচকে, বড়িটার মধ্যে থেকে কিছুই উঠেনি। এই যে, আর এই বড়িটা যখন আপনি চেম্বারে রাখবেন, চেম্বারে রাখার পরে মনে করেন এই ফাইলটা আপনি 1 মাস তুলতেছেন না, অর্থাৎ রোগীদের ব্যবহারে আসতেছে না, রেয়ার মেডিসিন, এই বড়িটা দেখবেন যে এরকম জমে আছে, এই যে এরকম ছাড়তেছে না সহজে, উপরে যে জমে আছে, তখন হচ্ছে টোকা দিতে হবে। আর হচ্ছে শক্ত কিছুতে যদি টোকা দেন এটা, তাহলে ভেঙে যাবে কিন্তু কাচের শিশি। তাহলে কি করবেন, শিশিটা উপর করে এই কর্ক সমেত শিশিতে ধরবেন। এই যে কর্ক আর শিশি, এটার মাঝখানে আঙুল দিয়ে ধরবেন, ধরে শক্ত কিছুতে বা বইয়ের উপরে বা খাতার উপরে এইভাবে টোকা দিবেন। টোকা দিলেই দেখবেন যে ছেড়ে যাচ্ছে। অথবা এখানে আপনি হাতের আঙুল দিয়ে টোকা দিতে পারেন, শিশিতে আঙুল দিয়ে টোকা দিলেই দেখা যাবে সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। এইভাবে আপনারা করতে পারেন। এটা শততমিক ওষুধ। শততমিক যে ওষুধটা আপনি করবেন চেম্বারে রাখার জন্য, সেটা পালসেটিলা 30 হোক, যে কোনো আর্সেনিক, বেলেডোন, আইকোনাইট, পালসেটিলা, থোজাপ,
নেট্রামিনোটাসন যে ওষুধটাই হোক, সেই ওষুধটাই আপনি মেডিকেটেড করে চেম্বারে রাখবেন। ডাইরেক্ট এই যে লিকুইড ফর্মটা খুলে রোগীর জিভে হা করেন, মুখে ঢেলে দেই না, এরকম করবেন না। এটা ওষুধের স্থূল মাত্রা। মহাত্মা হ্যানিম্যান আমাদেরকে এটা নিষেধ করেছেন, আমাদের ওস্তাদ আমাদেরকে নিষেধ করেছেন, আমরা করব না। ব্যাস, আমরা সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করে চমৎকার রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। কারণ মহাত্মা হ্যানিম্যান আমাদেরকে অন্যান্য ডাক্তারদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে আপনি হোমিওপ্যাথি বোঝার জন্য, হোমিওপ্যাথির ভুল ধরার জন্য যদি আসতে চান, তাহলে আগে কি করবেন, একটা রোগীলিপি করেন, সঠিকভাবে একটা রোগী পর্যবেক্ষণ করে একটা সঠিক রোগীলিপি করেন। রোগীলিপি করার পর সেই রোগীলিপির ভুলটা যাতে এই হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতাও ভুল ধরতে না পারেন, ভুল ধরতে সক্ষম না হন, এইভাবে একটা রোগীলিপি করেন। রোগীলিপি করার পর সেই রোগীলিপিতে যে রোগচিত্রটা ফুটে উঠেছে, সেই রোগচিত্র আমাদের ম্যাথমেটিকার কোন ওষুধ সুস্থ দেহে উৎপাদন করতে পারে, সেই ওষুধটা আপনি সংগ্রহ করেন এবং সূক্ষ্ম মাত্রায় রোগীতে প্রদান করেন। যেভাবে অর্গাননের দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেইভাবে রোগীতে ব্যবহার করেন। যদি না রেজাল্ট পান এতে, তাহলে প্রকাশ্য এই অর্গাননের বিরুদ্ধে, এই হোমিওপ্যাথির বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন, চ্যালেঞ্জ করে দিয়েছেন মহাত্মা হ্যানিম্যান। কিন্তু আজ পর্যন্ত এই 200 বছরে কোনো একজন পাপী বান্দাই এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, অথচ বলে যে হোমিওপ্যাথির নাম নিয়ে অন্য পদ্ধতি আবিষ্কার করে ফেলছে। এটা হোমিওপ্যাথি না জানার কারণে, আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, হোমিওপ্যাথি না জানার কারণে তারা এক এক সময় এক এক মেথড, এক এক পদ্ধতি আবিষ্কার করতেছে হোমিওপ্যাথির নাম নিয়ে। অর্থাৎ দেখবেন, মিথ্যা কখনোই প্রতিষ্ঠা লাভ করতে পারে না কোনো সত্যের সামান্য সমর্থন ব্যতীত। আমি আবার রিপিট করছি, কখনোই কোনো মিথ্যা প্রতিষ্ঠিত হইতে পারে না সত্যের সামান্য সমর্থন ব্যতীত। সত্যের সাহচর্য ওর লাগবেই। আর হোমিওপ্যাথি একটা সত্য পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি, এইটার সাহায্য ওই মিশ্র ব্যাধির মিথ্যাবাদীদের লাগবেই। যে কারণে তারা হোমিওপ্যাথির আশ্রয় নিয়ে বিভিন্ন নামের বিভিন্ন কিছু বলে তাদের প্রতিষ্ঠান দাঁড় করাতে চায় এই হোমিওপ্যাথির নাম ব্যবহার করে। কিন্তু হোমিওপ্যাথিতেই যে চমৎকার রেজাল্ট, হোমিওপ্যাথির মধ্যেই যে বিস্ময়কর আরোগ্য, যে মহাত্মা হ্যানিম্যান বলছেন হোমিওপ্যাথিক আরোগ্য গলাই যেন ম্যাজিকের মতো সকল প্রাকৃতিক ব্যাধিসমূহ যা অ্যালোপ্যাথিক চিকিৎসা কলা কর্তৃক ধ্বংস করা হয়নি, যেটা সার্জারি করতে কেটে ফেলা হয়নি, তা নির্মূল করতে পারে যদি জীবনী শক্তি মোটামুটি ভাবে ভালো থাকে। তাহলে এই হোমিওপ্যাথিকে মহাত্মা হ্যানিম্যান কতটা ভালোবাসছেন। এবং তিনি বলেছেন, মহাত্মা হ্যানিম্যান, যে এই হোমিওপ্যাথি থেকে আমি যে সন্তুষ্টি পেয়েছি তা পৃথিবীর সমস্ত লোভনীয় কিছুর বিনিময়ে আমি তা ত্যাগ করব না। মহাত্মা হ্যানিম্যান এই কথা বলেছেন যে পৃথিবীর সমস্ত লোভনীয় কিছুর বিনিময়েও আমি এই হোমিওপ্যাথি ত্যাগ করব না। আপনি যখন অর্গানন মেনে চিকিৎসা দিয়ে রোগীর সুস্থতা লাভ করার পরে যখন আপনাকে জানাবে, ডাক্তার সাহেব আপনার চিকিৎসা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তাহলে আপনি এটাতে যে আত্মতৃপ্তি লাভ করতে পারবেন, পৃথিবীর অন্য কোনো কিছুতে আপনি এই তার তৃপ্তিটা লাভ করতে পারবেন না। এই পদ্ধতিটাতে আপনি ইচ্ছা করলেই ফ্রিতে রোগী দেখতে পারবেন, ইচ্ছা করলে মানুষের দোয়া পেতে পারেন। মানুষ কষ্ট পাওয়ার পর আমাদের নিকটে আসে, সে কষ্টে জর্জরিত হয়ে এই একটা পেশায় এবং উকালতিতে মানুষ জমি জমা ভিটে বিক্রি করেও মামলা মিটানোর জন্য উদগ্রীব হয়ে যায়। ঠিক তেমনি জমি জমা বিক্রি করে হইলেও তারা চিকিৎসার জন্য, সুস্থতার জন্য চেষ্টা করে যায়। এই জন্য তাদের এই যে কষ্টটা, এই কষ্টটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, এই কষ্ট থেকে তাদেরকে সুস্থতার দিকে নিয়ে যেতে হবে। সেইটার জন্য আমাদেরকে অর্গানন করতে হবে, সঠিক নিয়মে হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করতে হবে। তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো, মহাত্মা হ্যানিম্যানের যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা নিজেদেরকে দাবি করতে পারবো। নতবা কিন্তু যদি আমরা অর্গানন মানি না, অথচ হ্যানিম্যানের উত্তরসূরি হোমিওপ্যাথি এত এত উন্নয়ন করেছি, তার দ্বারা আসলে কোনো উন্নয়নই হয়নি। সে আসলে একজন লোভী মানুষ। যদি কেউ বলে থাকে অর্গানন দরকার নাই, অর্গানন শিখলে অর্গানন আরো সংস্করণ প্রয়োজন, অর্গাননের সূত্রের মধ্যে ভুল আছে, একটি সূত্র কেউ ভুল ধরে দেখাক, একটি সূত্র কেউ অর্গাননে ভুল ধরে দেখাক, সংশোধন করে দেখাক, সংযোজন করে দেখাক, বিয়োজন করে দেখাক, কোশ্চিনকালেও সম্ভব না। মহাত্মা তারা বলে, যারা অর্গানন বুঝে না তারা বলে যে মহাত্মা হ্যানিম্যান যদি আজকে বেঁচে থাকতেন তাহলে অর্গানন আরো কত সংস্করণ বের করতেন, তা কি আপনার ধারণা আছে? আমাকে বলছে অনেকে যে আপনি তো পাগল, সে গেলে আপনি তো পাগলের মতো কথা বলতেছেন। আচ্ছা হ্যাঁ, আমি পাগলের মতো কথা বলতেছি, আমার কথা মানতে হবে না। যদি আপনি হোমিওপ্যাথি মানেন তাহলে অর্গানন মানতে হবে, অর্গানন যদি না মানেন তাহলে আপনি হোমিওপ্যাথ না। হোমিওপ্যাথ না মানে কি? মহাত্মা হ্যানিম্যান কি কি ভাষা ব্যবহার করছেন আমি বলতে পারবো না। মহাত্মা হ্যানিম্যান এতটা রাগে কষ্টে এই ভাষাগুলো ব্যবহার করছেন, ঠিক আছে? এই জন্য আমরা যারা হ্যানিম্যানের উত্তরসূরি হতে চাই, হ্যানিম্যানের উত্তরসূরি হিসেবে নিজেদেরকে দাবি করতে চাই, সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা শিখতে চাই, রোগীদেরকে দিতে চাই, তাদের অবশ্যই অর্গানন করতে হবে। অর্গাননের কোনো বিকল্প নাই। যারা বলে অর্গানন দরকার নাই, আসলে তাদেরই হোমিওপ্যাথিতে দরকার নাই। যারা বলে অর্গানন, হ্যানিম্যান বেঁচে থাকলে আরো সংস্করণ করতেন,
তাদের আসলে হ্যানিম্যান যদি বেঁচে থাকতেন তাহলে তাদেরকে আগে হোমিওপ্যাথ ছাড়া করতেন। তারা এটা জানে না যে হ্যানিম্যান যদি আজকে বেঁচে থাকতেন, যারা বলতো যে অর্গান সংস্করণ দরকার, তাদেরকে আগে হোমিওপ্যাথ ছাড়া করতেন, যে তোর দ্বারা হোমিওপ্যাথির দরকার নাই। হ্যানিম্যান হ্যানিম্যানের একটি ঘটনা আছে। হ্যানিম্যানের চেম্বারের জীবনে একজন ছাত্র ছিল। ছাত্র এসে চেম্বার সুন্দর পরিচর্যা করত। একদিন একজন রুগী আসছে অনেক পেটে তীব্র ব্যথা নিয়ে আসার পরে হ্যানিম্যান সাহেব সবকিছু শুনে একটা ওষুধ দিলেন। দেওয়ার পরে তার যে ছাত্রটা বললো, ডাক্তার স্যার, এই যে রুগীটা এত কিছু শোনার পর এত কঠিন সমস্যা, আপনি এই এত তাড়াতাড়ি ওষুধ নির্বাচনে কি ওষুধটা দিলেন? বলে যে অর্গানন পড়ো। কিছুক্ষণ পরে ছাত্র আবার বলছে, হ্যানিম্যান স্যার বলছেন যে তুমি অর্গানন পড়ো। ছাত্র তো আগে আসে চেম্বারে, আগে এসে সে হ্যানিম্যান স্যারের রোগীলিপির যে ফাইলটা সেটা বের করছে। বের করার পর দেখে যে ওষুধটা দিয়েছে ক্যামোমিলা, এই সাধারণ ওষুধটা দিয়েছে। দেওয়ার কারণে রোগী সুস্থ। তো হ্যানিম্যান আসার পরে, চেম্বারে আসার পরে ছাত্রটা বলতেছে, স্যার এত কঠিন একটা রোগ, এই ক্যামোমিলা দিলে এটা সেরে গেল? মানে এটা কিউরিসিটি থেকে সে প্রশ্নটা করছে। তুমি জানলা কিভাবে আমি ক্যামোমিলা দিয়েছি? স্যার আপনার ফাইলটা দেখেছি। বা বের হয়ে যাও তুমি এখান থেকে, চেম্বার থেকে বের হয়ে যাও, তুমি কখনো ডাক্তার হতে পারবে না। এটা হ্যানিম্যানের লেজারেটিং এর মধ্যে একটা উদ্ধৃতিতে রয়েছে, অথবা হ্যানিম্যানের ম্যাথমেটিকা পিউরা একটা ওষুধের আলোচনার মধ্যে রয়েছে। এই ঘটনাটা আমরা পড়ে দেখবেন, ক্যামোমিলার এই একটা আলোচনা রয়েছে। তাহলে এটা থেকে কি শিক্ষা? যে আমি রোগী পর্যবেক্ষণ করে যে ওষুধটা দিলাম, সেই ওষুধটা অন্যজন জানলো যে এই রোগে এই ওষুধ, ফিক্সড একটা আইডিয়া যদি হয়ে যায় তাহলে আমরা ভুল পথে পরিচালিত হলাম। আর যদি অর্গানন পড়ি তাহলে আমাদেরকে অর্গাননটা আমাদের রোগী পর্যবেক্ষণ করা শেখাবে, ওষুধ বাছাই করা শেখাবে, রেপার্টরি দেখা শেখাবে, ম্যাথমেটিকা পড়া শেখাবে। সবকিছু শেখাইলে আমি একজন হোমিওপ্যাথ হতে পারবো। আর যদি এটা দেখলাম যে পেটের সমস্যা, তার এরকম করতেছে, কেমন উল্লে দিলে ঠিক হয়ে গেল, রোগ ভিত্তিক হয়ে গেলাম, যেটা হ্যানিম্যান রাগ করেছেন, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এটা আমাদের করা যাবে না। আচ্ছা, আমরা তাহলে দেখে নেই যে বড়িটা, এই যে বড়িটা ঝরঝরা হয়ে আছে, অর্থাৎ আমরা যে নেক্সট পটেন্সিটা তৈরি করলাম সুন্দর আমাদের ঝরঝরা হয়ে গিয়েছে অলরেডি। আজকের ক্লাসের মধ্যে এই বিষয়টাই ছিল বোঝানোর মতো, দেখানোর মতো, একদম হাতে কলমে। যারা আমার চেম্বারে আসবেন, কখনো যদি আসেন আমি দেখাবো হাতে কলমে। আর যেহেতু এখন চেম্বারে সম্ভব না, সেই জন্য আমি কোর্সের মাধ্যমে এটা দেখাইলাম। এরপরে এখন আপনাদের কি জানার আছে, কোশ্চেন আছে, কোনটুকু আপনারা বুঝতে পারেননি সেটুকু প্রশ্ন করবেন, তাহলে আমি সেইটুকু ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম, একটু জোরে বলুন প্লিজ। জি বলুন। আমি আবার রিপিট করছি, একটি ওয়ান ড্রাম ফ্রেশ শিশি নিব। একটি ওয়ান ড্রাম ফ্রেশ শিশি নেওয়ার পর সেটাতে ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করব শিশিটা। এই শিশিটা ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করব। ওয়াশ করার পরে পানিটুকু ফেলে দিব। ফেলে দেওয়ার পরে শিশির গায়ে কিছুটা মেডিসিন লেগে থাকবে, ডিস্টিল ওয়াটার লেগে থাকবে, কিছুটা ডিস্টিল ওয়াটার বা 1 ফোঁটা পরিমাণ লেগে থাকবে। লেগে থাকলে এইটাতে আমি একটা গ্লোবুলস দেব, যে ওষুধটা আমরা পটেন্টাইজড করব। যে এই ওষুধটা, এই 50 ক্যালকিরাকার 1/0 থেকে আমি 2/0 করব। এই 1/0 থেকে একটা গ্লোবিউলস আমি এই 1 ফোঁটা ডিস্টিল ওয়াটারের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে এই 1 গ্রাম শিশিতে 1 ড্রপ যে ডিস্টিল ওয়াটার রয়েছে, ওইখানে একটা গ্লোবিউলস দিলাম পূর্ববর্তী ওষুধের, অর্থাৎ ক্যালকিরাকার 1/0 ছিল আমার কাছে, 2/0 আমি করব। তাহলে এখানে কিছুক্ষণের মধ্যে গলে যাবে। গলে যাওয়ার পরে এখানে 99 ফোঁটা গুনে গুনে আরএস দিব। আমার কাছে আরএস আছে, 99 ফোঁটা আরএস এখানে গুনে গুনে দিব। সেখানে হাফ ড্রাম বা তার একটু উপরে হতে পারে। এ হলে 99 ফোঁটা আরএস দেওয়ার পরে আমি ক্যাপটা আটকে দিব। এবং উপরে লিখে রাখবো ক্যালকিরা কার্ভ 2/0, ক্যালকিরা কার্ভ 2/0। এরপরে শিশিটা ডান হাতে এইভাবে ধরবো, বাম হাতের উপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 100টা ঝাঁকি দেব। 1 2 3 4 5, এইভাবে 100টা ঝাঁকি দিব আমরা। 100টা ঝাঁকি দেওয়ার পরে, অর্থাৎ শিশির ভেতরে যাতে স্রোত তৈরি হয়, শিশির ভেতরে ফেনার মতো তৈরি হবে, স্রোতের মতো তৈরি হবে, তাহলে ওইটাতে
আপনার মেডিকেটেড শক্তিকৃত হবে। এরপরে ওইটা থেকে 1 ফোঁটা ড্রপার নিব, ড্রপার নিয়ে একটি শিশি নিব, ফ্রেশ একটা শিশি নিব, সেইখানে এই যে এরকম একটা ফ্রেশ শিশি নিব, সেইখানে গুনে গুনে 500টা বড়ি দিব। হ্যানিম্যানের নির্দেশনা মোতাবেক 500টা বড়ি নিব, 500টা অর্থাৎ 10 নাম্বার গ্লোবিউলস। জি মেহেদি ভাই কিছু বলছেন? আচ্ছা আমি বলতেছি, তো এই যে ইটা নিলাম, 500টা গ্লোবিউলস নিলাম, 10 নাম্বার গ্লোবিউলস, সেখানে 1 ফোঁটা যে ওষুধটা আমি তৈরি করলাম সেখান থেকে 1 ফোঁটা এই 500টা বড়ির মধ্যে দিয়ে দিব, যাতে সবগুলো বড়ি ভিজে যায়। সবগুলো বড়ি ভিজে যায় 1 ফোঁটা দিব, দিয়ে হালকা করে এভাবে আলতো করে নাড়বো। নাড়লে সবগুলো বড়ি মেডিকেটেড হয়ে যাবে। কিভাবে হবে এটা দেখানো হয়েছে। তারপর আমি আবার বলছি, শিশিটা আলতো করে এইভাবে নাড়তে হবে, উপরে নিচে উপরে নিচে, এইভাবে কয়েক মিনিট আলতো করে নাড়লেই, বেশি জোরে এভাবে ঝাঁকানো যাবে না, তাহলে বড়ির উপরের যে একটা অংশটা লেয়ার ওইটা উঠে শিশির গায়ে লেগে যাবে, শিশিটা ঘোলাটে হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। এই জন্য আমরা হোমিওপ্যাথিতে যে কাজই করব একদম স্বচ্ছভাবে, খুব সুন্দরভাবে, 100% মনোযোগী হয়ে, এটা আলতো করে আমরা একটু সময় নিয়ে নাড়বো, কোনো তাড়াহুড়ো করব না, তাড়াহুড়োর কোনো কাজ ভালো হয় না। এই জন্য আমরা একটু সময় নিয়ে আলতো করে এভাবে নাড়বো। নাড়লে যদি দেখা যায় যে বড়িগুলা শিশির দেয়ালে, শিশির গায়ে লেগে আছে, তাহলে বুঝবো ওই বড়িটা ভিজে গেছে, অর্থাৎ ওষুধ সিক্ত হয়েছে। এরপরে ওষুধ সিক্ত হয়ে গেলে আমরা দেখবো যে আমাদের এখানে এইরকম রয়েছে, এই যে এরকম শিশির দেয়ালে লেগে থাকবে, এরকম ভাবে লেগে থাকবে, ভিতরের গুলাও, অর্থাৎ ভেতরের গুলাও লেগে আছে, একটার সাথে একটা জড়িয়ে আছে, এবং বাইরের গুলো দেয়ালে লেগে আছে। আপনি একটা টোকা দিলে সব ছেড়ে যাবে। দেখেন শিশিটা কি সুন্দর চকচকে রয়ে গিয়েছে, এই যে একদম চকচকে রয়ে গিয়েছে। এই যে এরকম দিলাম, আবার এরকম চকচকে, এরকম। তো এইখানে তারপর এইটা মাত্র হ্যানিম্যানের নির্দেশনা হচ্ছে এগুলা শুষ্ক করার জন্য চুষ কাগজে বা ব্লটিং পেপারে ছড়িয়ে দিতে হবে। ব্লটিং পেপার একটা নিতে হবে, নিয়ে ওটার মধ্যে ঢেলে দিব, ঢেলে দেওয়ার পরে সবগুলা বড়ির যে অবশিষ্ট মেডিসিনটা, এটা চুষ কাগজটা নিয়ে নিবে, নেওয়ার পরে বড়িগুলো ঝরঝরে হয়ে যাবে। আচ্ছা আমি এই জন্য টিস্যু পেপারটা ব্যবহার করেছি, শিশিটা এরকম খুলবো, মুখটা খুলে টিস্যু পেপারটা ব্যবহার করব। পারফিউম ছাড়া, কালার ছাড়া যে টিস্যুটা, এই টিস্যুটা আমি নিব, এই যে টিস্যুটা, টিস্যুর খণ্ডটা আমি নিলাম। পারফিউম, এটার মধ্যে কোনো প্রকার পারফিউম নেই, কোনো প্রকার কালার নেই, সাদা, একদম সাদা। এটা আমি প্রথমে এই ভাঁজটা দিলাম, দেওয়ার পরে তারপর আরেকটা এই ভাঁজ দিলাম, এই ভাঁজ দিয়ে তারপরে হচ্ছে ওইটা গোল লম্বা রোল করব। এই যে এরকম গোল লম্বা রোল করলেই সুন্দরভাবে এটা যাবে। এটা এই যে ক্যাপের মধ্যে দিয়ে দিলাম, ক্যাপের মধ্যে দেওয়ার পরে শিশিরটার মুখ দিয়ে আটকে দিব। এই যে এই যে এটা আটকে দিয়ে শিশিটা উপর করে দেব, উপর করে একটু শক্ত কিছুতে টোকা দিব, টোকা দিলে উপরের যে বড়ি অংশটা এটা নিচ দিকে লেগে যাবে, অর্থাৎ টিস্যুর চারপাশে লেগে যাবে। টিস্যুর চারপাশে লেগে গেলে বাস, এটা কিছুক্ষণ রেখে দিলে ঝরঝরে হয়ে যাবে। তারপর আমরা লেবেল করে রাখবো, অর্থাৎ ক্যালকুলেটর 1/0 ছিল, 1/0 থেকে আমি 2/0 তৈরি করলাম, এটা লেবেল করে রেখে দিব। আর কর্কের মধ্যেও রেখে দিব 2/0 আর নিচে সি ফুল স্টপ সি, যদি জায়গা কম থাকে। আর যদি জায়গা থাকে তাহলে ক্যালকুলেটর সিএলসি, সিআরবি কার, তাহলে ক্যালকুলেটর আমি লিখে রাখবো। এটা হলো রোগীতে দেওয়ার জন্য মেডিকেটেড বড়ি। এখন এটা থেকে একটা গ্লোবিউলস ডিস্টিল ওয়াটারে মিশিয়ে আমরা রোগীতে প্রদান করব, তাহলেই রোগীতে ইনশাল্লাহ চমৎকার রেজাল্ট পাবো। আর সেই যে ওষুধটা নির্বাচন করবো সেটা অবশ্যই রোগীর সিমটমের সাথে, রোগের টোটালিটি অফ সিমটমের সাথে মিল থাকতে হবে, তাহলেই সেটা কাজ করবে। কিন্তু ওষুধের শক্তি বেশি দিলেই যে বেশি কাজ করবে তা কিন্তু নয়। অনেক হোমিওপ্যাথ ধারণা করেন যে রোগটা তো অনেক জটিল, আচ্ছা উচ্চ শক্তির এক ডোজ ওষুধ দেই, 10 m 50 m CM MM DM, এত শক্তির ওষুধ দিয়ে থাকি। রোগ আরোগ্যের জন্য ওষুধের শক্তিটা নির্ভর করে না, রোগ আরোগ্যের জন্য নির্ভর করে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, কতটুকু সাদৃশ্য হলো এই সাদৃশ্যের ভিত্তিতে। যদি হালকা সাদৃশ্য হয় তাহলে হালকা সিমটম রিমুভ হবে, যদি টোটালিটি অফ সিমটম সাদৃশ্য হয় তাহলে টোটালিটি রোগটা রিমুভ হবে ইনশাআল্লাহ। এই আর কি বিষয়। আর কেউ কিছু বলবেন? আব্দুর রহিম ভাই মনে হয় হাত তুলেছেন। হ্যাঁ 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 আচ্ছা
হাত দিয়ে বানানো হ্যামার দিয়ে বানানোর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন এই যে যে ইটা, আমিও হ্যামার যখন আমার কাছে ছিল না আমি এইভাবে তৈরি করেছি। এতগুলো শিশিতে সবগুলাই একটা 1/0, একটা 2, 3 বা যে কয়টা মেডিসিন আমি এখানে 6টা নিলাম, 6টা আরেকটা নিতে পারি 7টা নিয়ে ওইটা রাবার দিয়ে পেঁচাবো। রাবার দিয়ে পেঁচানোর পরে শক্ত করে ছিপি আটকে দিতে হবে, কিন্তু আটকানোর পরে ডান হাতে ধরবো, ডান হাতে ধরে সবগুলাই এইভাবেই ধরবো, এইভাবেই ডান হাতে ধরবো, অর্থাৎ রাবার দিয়ে গাটার দিয়ে আটকানো আছে, এইভাবে ধরার পরে তারপরে অর্থাৎ রাবার দিয়ে ধরার পরে আমি এইভাবেই ডান হাতে ঝাঁকি দিলাম, তাহলে একসাথে আমার 7টা মেডিসিন হয়ে গেল মেডিকেটেড। আর যে কাঠের বক্সটা, এতটুকু বক্স হয়, কাঠের ইটা, হাতুড়িটা, হাতুড়ির মাথায় হলো 20টা ছিদ্র থাকে, কোনোটায় 12টা ছিদ্র, কোনোটায় 16টা ছিদ্র। যদি 20টা ছিদ্রের মাথা থাকে তাহলে 20টার মধ্যে আমি 20টা শিশি দিতে পারতেছি। 100 ঝাঁকিতে আমার 20টা ওষুধই পটেন্টাইজড হয়ে যাচ্ছে, শক্তিকৃত হয়ে যাচ্ছে। এটা আমার সাশ্রয় হচ্ছে। আপনারা যখন চেম্বারে একটা মেডিসিন করবেন, একটা মেডিসিন করতে খরচ দেখবেন যে খরচ এবং পরিশ্রম অনেক বেশি হয়ে যায়, তার সাথে কিনাই অনেক সুন্দর হয়। ঠিক আছে? আর একসাথে যদি 20টা মেডিসিন করেন, যখন মেডিসিন সেল করার জন্য যদি কেউ করে তাহলে একসাথে 20টা মেডিসিন করতে পারে। ওই জন্য হাতুড়ি ব্যবহার করতে পারে। হাতুড়িটা ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ একসাথে 20টা মেডিসিন দেওয়া হচ্ছে। কাঁচের শিশি শক্ত কিছুতে পড়লে ঝাঁকি লাগলে ভেঙে যাবে, এই জন্য এটার নিচে একটু শক্ত রাবার জাতীয় কিছু দিতে হবে, এটার উপরেও রাবার জাতীয় কিছু দিতে হবে, ওই যে বক্সের ছিদ্রটা থাকে হাতুড়ির দিতে হবে, এবং যেটার মধ্যে বাড়ি দিতে হবে টায়ার জাতীয় কিছুতে বাড়ি দিতে হবে, বা বইয়ের উপরে, পুরাতন বইয়ের উপরে বাড়িটা দিতে হবে। যদি বাড়িটা একদম ফ্লোরের মধ্যে শক্ত কিছুতে, লোহার কিছুতে দেওয়া হয় তাহলে হাতুড়ি ভেঙে যাবে। এই জন্য এগুলো একটু সতর্কতার সাথে করতে হবে। আমি যেমন হাতে করলে যে আমার 5-7টা মেডিসিন একত্র দরকার, তখন 5-7টা মেডিসিন গাটার দিয়ে পেঁচিয়ে ভালো করে সিপিটা আটকিয়ে দিয়ে সুন্দর একবার 100 ঝাঁকিতে আমার 7টা মেডিসিন, 700 ঝাঁকি আমার দেওয়ার প্রয়োজন হয় নাই। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ অবশ্যই, ঝাঁকি তো পড়তেছে, দুইটাতেই ঝাঁকি পড়তেছে। হ্যামারও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকি পড়তেছে, হাতেও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকিটা পড়তেছে। জি, আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আসছে? জি বলুন। কোন কোম্পানির আরএসটা? আমি যেমন একটা ব্যবহার করি, সাকিব ওটার নাম কি? আমাদের মেডিসিনটার নাম কি সাকিব, আসো? ব্যাকসন কোম্পানিরটা। হ্যাঁ, ব্যাকসনেরটা ব্যবহার করতেছি এবং এটা আমি পরীক্ষা করেছি। অ্যালকোহল মিটার যে, ওইটা দিয়ে আমি পরীক্ষা করেছি, 98% পেয়েছি। ব্যাকসন কোম্পানিটা করতে পারেন। অন্য কোম্পানিতে আমি এত বেশি পরিমাণে পাইনি মেডিসিন মেডিকেটেড করার জন্য। জি বুঝতে পারলাম না। ব্যাকসন, ব্যাকসন। টিস্যুর বদলে তুলাও ব্যবহার করতে পারেন। জি করতে পারেন। হ্যাঁ বাংলাদেশে পাওয়া যায়, এটা পাউন্ড ফাইল পাওয়া যায়, পাউন্ড ফাইল ব্যবহার করতে পারেন। জি না, 8 থেকে 12টা ঝাঁকি দেওয়ার পরামর্শ, 8টা 10টা বা 12টা। এখন রোগী যদি বেশি সংবেদনশীল হয়, হ্যাঁ কাজ করবে, কাজ করবে, সমস্যা নাই এতে। আপনি রোগীতে দেওয়ার জন্য 8টা ঝাঁকিও দিতে পারেন, 10টা ঝাঁকিও দিতে পারেন, 12টা ঝাঁকিও দিতে পারেন। যদি রোগী বেশি সংবেদনশীল হয় ঝাঁকিটা কমিয়ে দিবেন, ঝাঁকি বেশি দেওয়ার দরকার নেই যদি বেশি সংবেদনশীল রোগী হয়। জি মেহেদি ভাই আর কিছু বলবেন? একটা পটেন্সি আপনি শক্তি পরিবর্তন, আচ্ছা 50 ওষুধ যেমন 30 শক্তি আপনি দিয়েছেন, 30 শক্তি অ্যাকিউট ডিজিজে দিয়েছি। আচ্ছা 50 শতকরা একটা পটেন্সি একবারে দিবেন, যেমন 1/0 দিয়েছেন,
15 দিন বা 20 দিন সেবন করেছে, তারপরে 2/0 দিতে হবে, 1/0 আর দেওয়া যাবে না কিন্তু, কারণ 1/0 দেওয়ার কারণে জীবনী শক্তি ওই পর্যায়ে চলে গিয়েছে। না, এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নেই। একটা মেডিসিনের একটা পর 15 থেকে 20 দিন, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত ভালো ক্রিয়া করে। এরপরে যদি রোগী, আপনি তাহলে 15 দিনের বা 20 দিনের ওষুধ দিয়ে দিলেন, রোগী 15 দিন 20 দিন মার্কায়ট বলেন, মার্কসল বলেন, মার্কবিনায়ট, মার্কর, মার্কুরবা যেটাই বলেন, মার্কুরিয়াস গ্রুপের যেটাই বলেন, আপনি যে ওষুধই দেন 15 থেকে 20 দিন, এরপরে ওই ওষুধের সিমটম যদি থাকে রোগীতে এবং অবস্থা ভালোর দিকে, তাহলে নেক্সট বার আসলে 15 দিন বা 20 দিন পরে রোগী যখন আসবে তখন ওই ওষুধেরই নেক্সট পাওয়ার দিতে হবে। 2/0 দিয়েছিলেন, 3/0 দিবেন, 3/0 দিয়েছিলেন, 4/0 দিবেন। হ্যাঁ, আচ্ছা, শততমিক ওষুধটা বলেছিলাম, আপনার কাছে যে ফাইলটা আছে সেই ফাইলটা থেকে এরকম একটা শিশি নেবেন, সাদা শিশি, 1 গ্রাম শিশি নেওয়ার পরে এটাতে 1/2 গ্রাম পরিমাণ 20 নাম্বার গ্লুকোজ নেবেন। 20 নাম্বার যে গ্লোবিউল সেটা 1/2 গ্রাম পরিমাণ নেবেন, নেওয়ার পরে যে মেডিসিনটা আপনার কাছে আছে, যে মেডিসিন আপনি মেডিকেটেড করে রাখবেন রোগীতে ব্যবহারের জন্য, এটা থেকে তো আর ডাইরেক্ট আমরা রোগীতে ব্যবহার করব না, রোগীতে লিকুইড ফর্ম জিব্বায় দিব না, রোগীতে যে লিকুইড ফর্মটা ডিস্টিলেটর দিব না, তাহলে আমরা দিব বড়িতে। তাহলে এই বড়িগুলো নিয়ে নিব, 20 নাম্বার বড়ি নিয়ে নিব 1/2 গ্রাম পরিমাণ, নেওয়ার পরে নির্বাচিত যে ওষুধটা আপনি মেডিকেটেড করবেন, সাপোজ সালফার 10 এটা আপনি 1 ফুটা 2 ফুটা বা 3 ফুটা দিবেন, দেওয়ার পরে আলতো করে এইভাবে নাড়বেন। 50 যেভাবে আমরা মেরিগেটেড করেছি, আলতো করে নেড়েছি, এটা এভাবে নাড়বো আলতো করে, নেড়ে তারপরে এটা লেবেল করে রেখে দিব। এখন রোগী আসলো, সালফার রোগী আসলো, এখন 1 ml দিয়েছিলেন, তারপর 10 ml আপনি দিবেন, তখন এটা থেকে একটা গ্লুকোজ ডিস্টিলেটরে মিশিয়ে রোগীকে দিবেন, সিঙ্গেল ডোজ। আর যদি বেলেডোনা 30 সেভাবে তৈরি করেন, একটা গ্লুকোজ ডিস্টিলেটরে মিশিয়ে দিবেন, রোগী দিনে 2 বার 4 বার 6 বার এভাবে আপনার নির্দেশনা মোতাবেক সেবন করবে। এই যে গ্লোবিউলস, এই গ্লোবিউলস থেকে আমরা রোগীতে ব্যবহার করব, ডাইরেক্ট যে লিকুইড ফর্ম স্থূল মাত্রা এটা আমরা রোগীতে ব্যবহার করব না, এটা হলো স্থূল মাত্রা হবে, যারা করে তারা স্থূল মাত্রা করে, তাদের ধারণা যে এই সূক্ষ্ম মাত্রায় কাজ করবে না, কিন্তু হোমিওপ্যাথি মূলত সূক্ষ্ম মাত্রাতে দেওয়ার নির্দেশ। জি, একটা পট, আচ্ছা, আপনি যদি শততমিক দিয়ে থাকেন একটা পটেন্সি আপনি একবারে দিতে পারবেন, 30 শক্তি দিয়েছিলেন একবারে দিতে পারবেন। 30 শক্তি দিচ্ছেন কখন, যখন অ্যাকিউট কেস, তরুণ রোগ, তরুণ রোগ একটা পাওয়ারই ঠিক হয়ে যাবে, এরপরে আপনার দেওয়ার প্রয়োজন হবে 200 শক্তি। যদি ক্রনিক রোগ হয় তাহলে 200 শক্তি দিয়েছেন, 1 ডোজ 2 ডোজ বা 3 ডোজ দিয়েছেন। সাপোজ আপনি 200 শক্তির একটা অনুবটিকা আর্সেনিক 200 আপনি নির্বাচন করেছেন রোগীর জন্য, এরকম একটা শিশিতে আপনি তৈরি করে দিয়েছেন, এটাতে আপনি ওই মার্কারি কলম দিয়ে মার্কার দিয়ে দাগ দিয়ে দিবেন। 3 ডোজ যদি দেন, সপ্তাহে 1 ডোজ করে, 3 সপ্তাহে 3 ডোজ, একটা দাগ দিলেন, মাঝখানে একটা দাগ দিলেন, তাহলে এই দাগের প্রথম অংশটা 1 ডোজ কালকে সকালে বাসি পেটে খেলো, তারপর এটা দ্বিতীয় সপ্তাহে খাবে, অবশ্যই শিশিটা ভালো করে ঝাঁকি দিয়ে তারপর দ্বিতীয় সপ্তাহে খাবে, 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে নিবে, নিয়ে 3 ভাগের দ্বিতীয় ভাগটা খেলো, প্রথম ভাগটা তো আগে কালকে গিয়েছে, 1 সপ্তাহ পরে এইটা, তার 1 সপ্তাহ পরে এইটা, শেষ অংশটা খাওয়ার আগে আবার 8 থেকে 12টা ঝাঁকি দিয়ে নিতে হবে। ঝাঁকি দিলে ওষুধের সূক্ষ্মতার স্তরটা বৃদ্ধি পেল, তাহলে ওই আগে যেটা সেবন করেছিল তার সাথে পরেরটা আরেকটু বৃদ্ধি পেয়েছে সূক্ষ্মতার স্তর, আবার তারপরেরটা আরেকটু সূক্ষ্মতার স্তর বৃদ্ধি পেয়েছে। এটা হলো শক্তি পরিবর্তন রীতি, যে হ্যানিম্যান পরামর্শ দিয়েছেন সেই রকম ইয়ে তৈরি করে আমরা রোগীতে দিব। আর লাস্টের ডোজটা খাওয়ার 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে, 8-10 দিন পরে আপনার কাছে আসবে, এইভাবে দিক নির্দেশনা দিতে হবে। এইভাবে আপনার 200 শক্তি তাহলে 3 ডোজ করে দিচ্ছেন। এখন 1 m শক্তিটা আপনি এতটুকু শিশিতে দিলেন, তাহলে 2 ডাক করে দিতে পারেন, যে কালকে সকালে বাসি পেটে 1 ডোজ, পরের দিন সকালে বাসি পেটে 1 ডোজ। এই জন্য অনেকে পরামর্শ দিয়ে থাকে, এটা মহারথী ডাক্তারগণ যারা তারা পরামর্শ দিয়েছেন 1 ডোজ বা 2 ডোজ করে দেওয়ার জন্য। কি জন্য? প্রথম ডোজে যদি অ্যাক্টিভ না হয়, ক্রিয়াটা না করে, তাহলে দ্বিতীয় ডোজে ক্রিয়াটা শুরু হয়ে যাবে। আর প্রথম ডোজে যদি ক্রিয়া শুরু হয়ে থাকে, তাহলে ঝাঁকি দিয়ে যখন আমরা দ্বিতীয় ডোজটা দিব, তখন শক্তি পরিবর্তন, সূক্ষ্মতার স্তর পরিবর্তন হইলো, তাহলে এই পাওয়ারের জীবনী শক্তি কাজ শুরু করে দিবে, এই আর কি। আর 10 m 50 m cm হলে এইভাবেই দেওয়ার নির্দেশ। যদি 1 ডোজ দেওয়া হয়, 1 ডোজ দেওয়ার পর যদি কাজ শুরু করে, তাহলে আর রিপিট দরকার নেই। জি, বুঝতে পারলাম না।
সেই শক্তিটা আপনি আর ব্যবহার করতে পারেন কিনা। অ্যাকিউট রোগে আপনি ঘন ঘন প্রয়োগ করতে পারেন, যেমন জ্বরের রোগী আপনি সালফার রাস্টক্স বা ব্রায়োনিয়া বা সিনা বা বেলেডোনা বা চায়না বা নাক্সবামিকা যে ওষুধটা নির্বাচন করেছেন অ্যাকিউট রোগে, তাহলে সেটা ঘন ঘন দিতে হবে। অ্যাকিউট রোগে 30 শক্তিটাই আনাফ, শততমিকের 30 শক্তি। যদি অ্যাকিউট রোগে সবসময় মনে রাখবেন যে উচ্চ শক্তিতে ওষুধ দেওয়া যাবে না, 10 m 50 m cm এই শক্তিতে দেওয়া যাবে না, তাহলে রোগীটা ফ্যাটাল পর্যায়ে চলে যেতে পারে। এই জন্য এই অবস্থায় নিম্ন শক্তিটা দেওয়াটা উত্তম। জি, না দরকার নেই। তাহলে যদি ক্রিয়া শুরু হয়ে যায় তাহলে আর কোনো রিপিটেশন দরকার নাই, ওই ক্রিয়াতেই আরো 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত চলবে। 10,000 শক্তির ক্রিয়া এত সহজে কি থেমে যাবে? রোগী যদি কোনো কুপথ্য অনিয়ম এগুলা না করে তাহলে ক্রিয়া চলতেই থাকবে, আরোগ্য সহায়ক ক্রিয়া চলতেই থাকবে। এই সময় শুধুমাত্র ফাইটাম চলবে। রোগীরা বুঝতে পারবে যদি ক্রিয়া না শুরু হয়, সেক্ষেত্রে সেকেন্ড ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছেন মহারথী ডাক্তারগণ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? এটা ঢাকাতে যোগাযোগ করেন, এটা ঢাকাতে যোগাযোগ করে দেখেন। ঢাকাতে যোগাযোগ করলে অথবা আপনি আপনাদের নিকটস্থ যে পাইকারি দোকানগুলো আছে হোমিওপ্যাথির, সেই সব দোকানে গেলে যে আমি মেডিসিন নেব, তাহলে তারা দিবে। তাদেরকে আপনার চাহিদা জানাবেন। এগুলো অনলাইনে না কেনাটাই উত্তম। তাহলে যেগুলা যাদের কোম্পানির লোকেরাই এগুলা বলছে, তাহলে ওই কোম্পানিটা না কেনাটাই উত্তম। হ্যাঁ, একটু এই সমস্ত বিষয়গুলো খুব সেনসিটিভ, খুব সতর্কতার সাথে কিনতে হয়, একটু যাচাই বাছাই করে তারপরে কিনতে হয়। জিনিস কেনার ক্ষেত্রেও হোমিওপ্যাথিক ডাক্তারদেরকে খুব সচেতন হতে হয়, সতর্ক থাকতে হয়, কারণ এটার মধ্যেও মেধার একটা বিকাশের পরিচয় রয়েছে। আচ্ছা, যাই হোক, আর কারো কোনো কোশ্চেন আছে আজকের ক্লাসের উপরে? না থাকলে আমরা ইনশাআল্লাহ ক্লাস শেষ করব। খুবই ক্ষতিগ্রস্ত হবে, খুবই। হ্যাঁ, মারাত্মক হবে। তাদের আরে যদি কেউ ব্যবহার করে তাহলে তো মারাত্মক হয়ে যাবে। এটা আমার সঠিক জানা নাই। Thank you.